Okay, sorry for the disruption, a technical issue. Anyway, I'll continue now. So before we dive into the presentation file, let's focus on the four criteria that our speaking is marked on, ever evaluated on. So আমাদের প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে আমাদের ফ্লুয়েন্সি। ফার্স্ট অফ অল ফ্লুয়েন্সি আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট। এখন হোয়াট ইজ ফ্লুয়েন্সি? ফ্লুয়েন্সি হচ্ছে তুমি কতটুকু স্মুথলি কথা বলতে পারছো, রাইট? সো এখন আমরা ফ্লুয়েন্সির ক্ষেত্রে একটা কমন মিসকনসেপশন আমাদের থাকে, সেটা হচ্ছে ফ্লুয়েন্সি মানে হচ্ছে খুব দ্রুত কথা বলে যাওয়া। বাট একটা জিনিস মনে রাখবে, এটা কোনো স্প্রিন্ট না যে 100 মিটারের স্প্রিন্ট আমাকে খুব দ্রুত কথা বলে শেষ করতে হবে। রাদার দ্যাট তুমি এটাকে 400 মিটারের একটা রেস মনে করতে পারো। হ্যাঁ, 100 মিটার স্প্রিন্ট যেমন উসাইন বোল্ট খুব দ্রুত দৌড়ে শেষ করে ফেলে, তোমার কাজটা খুব ওরকম না যে খুব দ্রুত কথা বলে শেষ করে ফেলবো। রাদার ইউ শুড ফোকাস অন কনসিস্টেন্সি। সো যখন তুমি টেস্ট দিবে বা যখন প্র্যাকটিস করবে, রাদার ইউ শুড ফোকাস মোর অন হাউ টু স্পিক কনসিস্টেন্টলি উইদাউট টেকিং এনি ব্রেক অর উইদাউট taking any sort of big interruptions or big breaks between your speech or pause. So try to maintain a natural flow of your conversation. তুমি যখন বাংলায় কারোর সাথে কথা বলো, তুমি সবসময় ফোকাস করো যে তোমার কথা যেন একটা কন্টিনিউয়াস স্পিডে থাকে। আমরা কথা বলার সময় ন্যাচারাল পজ নেই। সো এই ন্যাচারাল পজটা একদমই ন্যাচারাল, এটা নিয়ে খুব ওয়ারিড হওয়ার কিছুই নাই। কিন্তু যেটা প্রবলেম সেটা হচ্ছে লাইক তুমি কথা বলতে গিয়ে তোমার কথা অনেক সময় অনেক বিরতি নিচ্ছ। একটা সেন্টেন্স বলার শেষে তুমি 10 সেকেন্ড 5 সেকেন্ড ভাবতেছো, নেক্সট সেন্টেন্স দেন তুমি বলছো, দেন এই জিনিসটা রিপিটেডলি হতেছে পুরাটা সেশন ধরে বা পুরোটা সময় ধরেই। এই জিনিসটা যদি রিপিটেড হতে থাকে দেন দ্যাটস উইথ প্রবলেম। এবং এটা থেকে ক্যান্ডিডেটরা তার একটা মেসেজ পৌঁছে দেয় এক্সামিনারের কাছে যে উই আর নট দ্যাট গুড ইনফ্লুয়েন্সি। ওকে, সো ফার্স্ট অফ অল তোমার এটাতেই সবচেয়ে বড় ধাক্কাটা তুমি খাবা যে তোমার ফ্লুয়েন্সি খারাপ। Okay, so fluency means talking in a natural and constant speed. It's not about speed, it's about how consistent you are. Second one is your pronunciation, how you pronunciate words. আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা থাকে, স্পেশালি যখন স্টুডেন্টসরা রিডিং ক্লাসে যখন তারা কোনো প্যাসেজ পড়ে, অনেক সময় তারা এমন এমন অদ্ভুত সব কিছু শব্দ উচ্চারণ করে যেগুলো আসলে ইংলিশ ডিকশনারিতে নাই বেসিকলি। ওকে, সো কিভাবে তুমি শব্দের উচ্চারণ করছো সেটাও একটা বিগ ফ্যাক্ট। অনেক স্টুডেন্ট থাকে তারা হচ্ছে বেশ কিছু শব্দ আছে যেগুলো দেখতে আসলে খুবই সিম্পল মনে হয়, বাট দেজ আর নট অ্যাকচুয়াল সিম্পল ওয়ার্ডস, স্পেশালি ইফ ইউ টক অ্যাবাউট দ্য প্রোনাউন্সিয়েশন পার্ট। যেমন হচ্ছে স্পেশাল। ওকে, সো স্পেশাল শব্দটাকে অনেকে স্পেশাল বলে, হ্যাঁ, যে সামনে একটা ই নিয়ে আসে বা একটা এ নিয়ে আসে, স্পেশাল। এই যে স্পেশাল এবং স্পেশাল এটা কিন্তু খুব সাটল ডিফারেন্স, বাট তোমার কাছে সাটল মনে হতে পারে, বাট দ্য এক্সামিনার উইল নোটিস দিস সর্ট অফ থিংস, দিস লিটল থিংস দের ক্যান অ্যাকচুয়ালি হার্ম ইউর স্কোর। সো যখন তুমি কোনো একটা ওয়ার্ড যখন তুমি পড়বে বা নতুন কোনো একটা ওয়ার্ড যখন তুমি জানবে, ট্রাই টু লার্ন হাউ ইটস স্পেলড অর হাউ ইটস প্রোনাউন্সড। দ্যাট ওয়ে ইউ উইল বি ইম্প্রুভিং ইউর সেলফ ডে বাই ডে অন এ কন্টিনিউয়াস বেসিস। ওকে, আমরা অনেকে আবার অনেক সময় কি বলে স্ট্যান্ডার্ড কথা বলে থাকে, স্ট্যান্ডার্ড, বাট শব্দটা তো আসলে স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড। ওকে, সো এই যে ছোটোখাটো ব্যাপারগুলো, এই জিনিসগুলো তোমাকে মাথায় রাখতে হবে যে তোমার প্রোনাউন্সিয়েশন তোমাকে বলে মানে বুঝাই দেবে তোমার প্রোনাউন্সিয়েশন যে আসলে তুমি আসলে কতটুকু দক্ষ। আমরা যদি বাংলা ভাষার কথা চিন্তা করে থাকি, আমরা অনেক সময় গ্রামের লোকজনের কথাবার্তাগুলোকে নিয়ে একটু ব্যঙ্গ করে থাকি, কারণ তাদের প্রোনাউন্সিয়েশনটা আমাদের আমরা যারা শহরে থাকি তাদের প্রোনাউন্সিয়েশনের সাথে একরকম না। তাদের প্রোনাউন্সিয়েশনটা একটু লোকাল, এবং এটা আসলে আমাদের মেইন স্ট্রিম যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজের সাথে যায় না, আমরা অনেক সময় মজা করে থাকি, তুচ্ছতাচ্ছিল্য করে থাকি। ওকে, সো এই জিনিসটা আসলে ইম্পর্টেন্ট। যখন তুমি কোনো কারোর সাথে কথা বলবে, তার প্রোনাউন্সিয়েশন শুনেই তুমি বুঝতে পারবে আসলে তার ইংলিশ ক্যাপাসিটি কতটুকু, রাইট? সো প্রোনাউন্সিয়েশনটাও তোমাদেরকে ইকুয়ালি ইম্পর্টেন্স দিতে হবে। সো সোফার আমরা দুইটা পয়েন্ট কভার করলাম। ফার্স্ট ওয়ান ইজ আওয়ার ফ্লুয়েন্সি অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ আওয়ার প্রোনাউন্সিয়েশন। থার্ডে আমরা যদি কথা বলতে চাই, আমরা আসলে আমাদের লেক্সিক্যাল রিসোর্সটাকে আমরা নিয়ে আসতে পারি। লেক্সিক্যাল রিসোর্স সম্পর্কে আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম আমাদের রাইটিংয়ে, যেখানে আমরা বলেছিলাম যে লেক্সিক্যাল রিসোর্স মিনস টপিক রিলেটেড ভোক্যাবস, দ্য ফ্রিকোয়েন্সি অফ ওয়ার্ডস দ্যাট আর বিং ইউজড। আমরা সবসময় চেষ্টা করবো কিছু আনকমন ভোক্যাব ইউজ করার জন্য। সো আনকমন ভোক্যাব ইউজ করার জন্য আমাদেরকে ভোক্যাব শিখতে হবে। যদি আমরা এখান থেকেও শিখতে পারি, দ্যাটস গ্রেট, আমরা রাইটিংয়ে ইউজ করতে পারবো, এবং নতুন ওয়ার্ডের সাথে আসলে যদি ফ্যামিলিয়ার থাকি আমরা, দেন উই ক্যান ইউজ ইট এভরিওয়্যার। Okay, so that would be a great advantage, that would be a great advantage for you guys. So এখন লেক্সিক্যাল রিসোর্সের জন্য আমরা কি করতে পারি, আমাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যে আমাদের নতুন নতুন কিছু ভোক্যাব আমরা অ্যাড করতে চাই।
আর এটার বেস্ট ওয়ে হচ্ছে স্পিকিংয়ে নতুন নতুন টপিকে কথা বলা। যখন তুমি একটা নতুন টপিক নিয়ে কথা বলতে যাবা তখন স্বাভাবিকভাবেই তোমাকে টপিক রিলেটেড কিছু ভোক্যাব আনতেই হবে। আর হোয়াট ইজ টপিক রিলেটেড ভোক্যাব? ধরো তুমি ক্রিকেট সম্পর্কে কথা বলছো কারোর সাথে, বা একটা ফুটবল খেলা সম্পর্কে তুমি, বা একটা ম্যাচ সম্পর্কে তুমি কারোর সাথে কথা বলছো, রাইট? তুমি তো কিছু জেনারেল ওয়ার্ড তো তুমি ইউজ করবাই। ধরো তুমি একটা ফুটবল গেম সম্পর্কে কারোর সাথে কথা বলছো, তুমি টেকনিক্যাল কিছু ওয়ার্ড বা কনসেপ্ট তোমাকে এর সাথে তোমার জানা থাকতে হবে। যেমন ধরো অফসাইড, অফসাইড কি সেটা তোমাকে জানতে হবে, এবং তুমি যার সাথে কথা বলছো তাকেও বুঝতে হবে যে অফসাইড দিয়ে কী বোঝাচ্ছি আমি। তারপরে ধরো 90 মিনিট দৌড়াতে হয়, তারপর হচ্ছে ধরো ইয়েলো কার্ডস, রেড কার্ডস, তারপর হচ্ছে স্ট্রাইকার, অ্যাটাকার, হোল্ডিং প্লে, হ্যাঁ, অফেন্সিভ প্লে, ডিফেন্সিভ প্লে, এই যে টার্মসগুলো ইউজ করা হচ্ছে এগুলো হচ্ছে সব টপিক রিলেটেড ভোক্যাব। So when you talk about a topic, you should come up with some smart words to describe actually those words, those situations. Okay, so that's a topic related vocabs. Now imagine yourself in a situation where you are talking about somebody regarding your IELTS preparation. So when you talk about IELTS preparation, you would use some lexical resource or vocabs regarding IELTS, like I am struggling in matching heading question, or I am struggling with fill in the blanks, or I'm struggling with summary completions, this type of words. Okay, so summary completion এটা কিন্তু হয়তো সাধারণ স্টুডেন্ট যারা আইএলটিএস এর সাথে রিলেভেন্ট না তারা হয়তো বুঝতে পারবে না, বাট যে এটার সাথে ইউজ টু সে কিন্তু বুঝতে পারছে সামারি কমপ্লিশন কোয়েশ্চেনটিতে কী বোঝাচ্ছে, বা হেডিং ম্যাচিং কী বোঝাচ্ছে, হেডিং ম্যাচিং মানে কি, রাইট? সো প্রত্যেকটা জায়গায় তোমার টার্গেট থাকবে তুমি কিছু টপিক রিলেটেড কথা বলবে। তোমাকে যদি মিউজিয়াম রিলেটেড কথা বলতে হয়, তোমাকে আর্টিফ্যাক্ট সম্পর্কে কথা বলতে হবে, তোমাকে রেলিক্স সম্পর্কে কথা বলতে হবে, তোমাকে হিস্ট্রি সম্পর্কে কিছু কথাবার্তা বলতে হবে, রাইট? সো এই ফোকাসটা থাকবে হচ্ছে যে আমি যে বিষয়ের উপর কথা বলছি সেই বিষয়ের সম্পর্কিত কিছু স্পেসিফিক ভোক্যাব আমি যেন ইউজ করি, এবং এই স্পেসিফিক ভোক্যাবগুলো যেন আমার টার্গেট থাকে যে এটা যেন খুবই কমন কিছু ওয়ার্ড না হয়, যেন কিছুটা অ্যাডভান্স লেভেলের কোনো ওয়ার্ড হয়। তাহলে আমি একটা ইমপ্রেশন দিতে পারবো যে আই এম গুড উইথ ডিফারেন্ট রেঞ্জ অফ ভোক্যাবস, ডাইভার্জেন্ট রেঞ্জ অফ ভোক্যাবস। ওকে, সো এই মেসেজটা তোমাকে এক্সামিনের কাছে পৌঁছে দিতে হবে। এবং ফাইনালি আমাদের 4 নম্বর ক্রাইটেরিয়া যেটা, সেটা হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসি। এটা রাইটিংয়ের মতোই কাইন্ড অফ সেম। তুমি স্পিকিংয়ের মাধ্যমে তোমার রেঞ্জটা এক্সপ্লেন করবে যে তোমার সেন্টেন্স স্ট্রাকচার সম্পর্কে তোমার ধারণা কীরকম, তুমি টেন্সের ব্যবহারটা ঠিকমতো করতে পারছো কিনা, আর্টিকেলস ঠিক আছে কিনা, পার্টস অফ স্পিচ ঠিক আছে কিনা, আদার ফ্যাক্টরসগুলো তোমার ঠিক আছে কিনা। হ্যাঁ, সো যখন তুমি প্র্যাকটিস করবে তোমার মাথায় ঠিক রাখতে হবে এরকম যে তোমাকে সব কয়টা সেন্টেন্স স্ট্রাকচারই কিছু না কিছু ব্যবহার করতে হবে। এটা সম্পর্কে আমরা একটু পরে জানবো যে আসলে কোথায় আমাদের কমপ্লেক্স সেন্টেন্সগুলো ব্যবহার করাটা ভালো, এটা আমরা একটু পরে জানবো। বাট আপাতত শুধু এটুকু মনে রাখো যে তোমার যে গ্রামারের নলেজ, ইংলিশ গ্রামারের যে নলেজ, এটা তোমাকে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে তোমাকে প্রুভ করতে হবে যে নাও আই এম কনফিডেন্ট উইথ মাই গ্রামার অ্যান্ড আই এম অ্যাবসোলুটলি কনফিডেন্ট অ্যাবাউট টু পুট দ্যাট ইউজ ইন অ্যাকুরেটলি। ওকে, সো অ্যাকুরেটলি তোমাকে ওটা পুট করতে হবে। শুধুমাত্র খুব গ্রামার জানা এটা কীভাবে তুমি বোঝাবে একজনকে? অ্যাকুরেটলি যখন তুমি এক্সপ্রেস করতে পারবা তখনই সে বুঝতে পারবে যে ইউ আর গুড অ্যাট ইংলিশ গ্রামার অ্যান্ড ইউ ক্যান ইউজ ইট অ্যাকুরেটলি। সো এই 4টা হচ্ছে স্পিকিংয়ের এভ্যালুয়েশন পার্ট। এই 4টা ক্রাইটেরিয়ার উপর বেস করে তোমার আসলে ব্যান্ডটা নির্ধারিত হবে। আমরা একটু পরে হচ্ছে 3টা পার্ট সম্পর্কে একটু জানবো, যেন আমরা একটু ডিসকাশন করবো। বাট সো ফার তোমাদের যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি ইনশাল্লাহ অ্যান্সার দিব। সিয়াম আলম, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে, আশা করি আপনারাও ভালো আছেন সবাই। এখানে সাউন্ডের সমস্যাটা যেটা ছিল এটা আশা করি এখন ফিক্স হয়ে গেছে। বিগিনারদের কীভাবে স্পিকিং প্র্যাকটিস করা উচিত, বিশেষ করে যাদের টার্গেট 6-এর বেশি না? আসলে যাদের টার্গেট 6-এর বেশি না তাদের জন্য ডিপেন্ডস, যদি স্টুডেন্টরা একটু কি বলে একটু সিরিয়াস যদি থাকে তারা, তা আসলে স্পিকিংয়ে 6 পাওয়া খুব কঠিন কিছু কাজ না। বাট আমরা জিনিসটাকে এত পরিমাণে ভয় পাই, এই ভয়ের কারণে আসলে আমাদের প্র্যাকটিসের প্রতি যে মোটিভেশন বা যে ইন্সপায়ারেশন সেটা আর থাকে না। যাদের টার্গেট 6-এর বেশি না বা 6-এর নিচে, তাদের জন্য আমি বলবো রেগুলার আমাদের ডে টু ডে লাইফে যে অ্যাক্টিভিটিস বা ডে টু ডে লাইফের যে ইভেন্টসগুলো হয় সেগুলো সম্পর্কে তারা যদি একটু ভালো ধারণা রাখতে এবং এগুলোই যদি একটু প্র্যাকটিস করে, তাদের কনফিডেন্স রিলেটেড যে প্রবলেম সেটা ফিক্স হয়ে যাবে। এবং অন্যান্য যে পার্টগুলো আছে, যেমন পার্ট 2 যেখানে কিউ কার্ড নিয়ে আলোচনা করতে হয়, পার্ট 3 সেখানেও তারা বেশ ভালো একটা কনফিডেন্স পাবে। ওকে, আমরা স্কুল কলেজে যখন ইংরেজিতে পড়াশোনা করতাম আমাদের আসলে যে স্পিকিংয়ের যে ব্যাপারটা, লাইক সামনে এসে 1 মিনিট কথা বলা বা 2 মিনিট কথা বলা, এটা কখনো আমরা প্র্যাকটিস করি নাই। সো এবং প্রেজেন্টেশনের সময় বেসিক্যালি যেটা হয়, আমরা কখনো মানুষের সামনে গিয়ে কিছু কথা বলার মতো
সাহস আমাদের থাকে না। এটা বাংলাতে অনেক সময় যদি বলা হয় যে ঠিক আছে তুমি 10 জনের সামনে এসে বাংলায় তোমার সম্পর্কে কিছু বলো, অনেকে নার্ভাস হয়ে যায়। সেখানে একটা অন্য একটা ল্যাঙ্গুয়েজ, স্পেশালি ইংলিশের মতো একটা ল্যাঙ্গুয়েজ, এটা আসলে খুবই চ্যালেঞ্জিং। বাট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, এটা আমি বিশ্বাস করি না, বাট ইউ ক্যান গেট ক্লোজ টু পারফেকশন। ওকে, সো যত বেশি প্র্যাকটিস হবে তত বেশি তোমাদের মধ্যে কনফিডেন্সটা আসবে, এবং ডে টু ডে লাইফের যা হয় সেগুলো যদি একটু প্র্যাকটিস করতে থাকো তাহলে ইনশাল্লাহ ইমপ্রুভমেন্টটা র্যাপিডলি দেখতে পাবে। ওকে, আর একটা ব্যাপার আমি এখানে একটু শেয়ার করে নিই, আমাদের যে স্পিকিংয়ের যে ব্যাপারটা, হ্যাঁ, সো এটা আসলে আমরা কিভাবে করি যারা আমরা নন নেটিভ, স্পেশালি যেমন আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, ইংলিশটা আমাদের জন্য একটা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ, এটা আমাদের জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ওকে, সো আমাদের ফেজটা কি, ফার্স্ট অফ অল উই থিঙ্ক সামথিং ইন বেঙ্গলি, দেন উই ট্রান্সলেট দেম ইন আওয়ার হেড, দেন ফাইনালি উই ডেলিভার ইট। ওকে, সো ফার্স্ট অফ অল আমি বাংলায় চিন্তা করছি, বাংলায় চিন্তা করার পরে আমি এটাকে ইংলিশে কনভার্ট করছি। যখন আমি ইংলিশে কনভার্ট করছি, যখন ট্রান্সলেট করছি, I need to go with few different steps. First of all, I need to consider the vocabs. Then I am thinking about the grammar. And thirdly, I need to have the courage to deliver it. So তিনটা ফেজ থাকে। একটা হচ্ছে আমি কি বাংলার ওয়ার্ড বাই ওয়ার্ড ইংলিশটা কি হবে, তারপর আমি কোন গ্রামারটা ইউজ করছি, এবং ফাইনালি যখন আমি একটা স্ট্রাকচার তৈরি করতে পারলাম, দেন আমার কারেজটা থাকতে হবে যেন আই ক্যান ডেলিভার উইথ কনফিডেন্স। সো যখন তুমি কনফিডেন্স পাবা না, তখন তুমি থার্ড স্টেজে গিয়ে আটকে যাবে, যেটা আমরা প্রায় করি। বাথরুম সিঙ্গার থাকে না আমাদের মধ্যে, যারা অনেকে বাথরুমে গিয়ে গান গায়, খুব কনফিডেন্টলি গান গায়, কিন্তু যখন তাদেরকে বলা হয় ঠিক আছে তোমরা 10 জনের সামনে গান গাও, তাদের মধ্যে কনফিডেন্সটা থাকে না। সো আমাদের যত ভালো ইংরেজি আছে সব মাথার ভিতরে যদি থাকে, এটা আসলে বোঝার উপায় নাই যে কে কতটা ভালো ইংরেজি জানে বা বলতে পারে। অ্যাজ লং অ্যাজ ইউ ক্যান ডেলিভার ইট, কোনো লাভ নেই। আসলে তোমাকে ডেলিভারি করাটা শিখতে হবে, একটা স্পিচ ডেলিভার করা শিখতে হবে। ওকে, সো আমরা এবার আমাদের একটু ডিটেলসে যাব। তিনটা পার্ট থাকে স্পিকিংয়ে। তোমরা ম্যাক্সিমাম 14 মিনিটস টাইম পাবে ইংলিশ তোমার আইএলটিএস স্পিকিং টেস্টে, এবং এই টেস্টটা সাধারণত অনেক সময় এটা ডিপেন্ডস অন ইউর বুকিং, বেসিকলি অনেক সময় লিসেনিং, রিডিং, রাইটিং এটার আগে হয়, আবার অনেক সময় এটার পরে হয়। সো যেভাবেই হোক না কেন, তুমি আসলে 14 মিনিটসের বেশি সময় পাচ্ছ না। এখন আমরা যদি 14 মিনিটসটাকে আমরা তিনটা সেগমেন্টে ভাগ করি, যে ফার্স্ট সেকশন 1 ইজ বেসিকলি ইন্ট্রোডাকশন সেগমেন্টে আসলে তোমার সম্পর্কে কিছু বলতে বলে এবং বেসিক কিছু কোয়েশ্চেন করা হয় এখানে। ওকে, সো দেজ আর নট রিয়েলি কমপ্লেক্স কোয়েশ্চেন্স, অ্যান্ড অ্যাজ from my experience I suggest students to not complicate the answers in this segment. তোমাকে যদি কেউ প্রশ্ন করে হোয়াটস ইউর নেম, ইউ শুড গিভ এ সিম্পল অ্যান্সার, হাই আই এম অমুক, ইউ ক্যান কল মি তমুক, বাট ডু নট মেক ইট ওভার কমপ্লিকেটেড। তোমার বন্ধুরা কি নামে ডাকে, পাশাপাশি তোমার বাবা মা তোমাকে কি নামে ডাকে, ডোন্ট মেক ইট ওয়ে কমপ্লিকেটেড, বিকজ দ্যাটস আ সিম্পল কোয়েশ্চেন, অ্যান্ড সিম্পল কোয়েশ্চেন্স ডিমান্ড এ সিম্পল অ্যান্সার। ওকে, সো তোমার পাসপোর্ট দেখতে চাবে, হাবি যাবে, এইসব একটা সময় যাবে। তোমার এখানে মোটামুটি তোমাকে 3 থেকে 4 মিনিট সময় ব্যয় করতে হবে, এবং কিছু রিলেভেন্ট কোয়েশ্চেন করবে, লাইক হোয়াট ডু ইউ হ্যাভ এনি হবি, হোয়াট ডু ইউ ডু ইন এ লেজার টাইম, হোয়াট ইজ দ্য ফেভারিট প্লেস হ্যাভ ইউ রিসেন্টলি ভিজিটেড, স্টাফ লাইক দ্যাট, সিম্পল কোয়েশ্চেন্স। এবং সিম্পল কোয়েশ্চেন্সগুলোর জন্য তুমি সিম্পল অ্যান্সার দিবে। অনেকেই এখানে তাদের গ্রামাটিক্যাল এক্সপার্টিজ, ভোক্যাবস, সব কিছু এখানে ঢেলে দেওয়ার চেষ্টা করে, বাট এটার পার্ট হচ্ছে পরে। আমি বলছি না যে এখানে তুমি এগুলো ইউজ করো না, হ্যাঁ, তোমার যদি একটা ভালো ভোক্যাব থাকে তুমি অফকোর্স যদি সুটেবল হয় তুমি ইউজ করো, নো প্রবলেম, বাট জেনারেল অ্যাডভাইস উড বি ডু নট মেক থিংস ওভার কমপ্লিকেটেড ইন পার্ট 1. You are expecting like 3 to 5 questions in this segment. Okay, so 3 to 4 minutes maximum you should be spending in this part. এই পার্টের পর থেকে আসলে তোমার ব্যান্ডগুলো আসা স্টার্ট করে। পার্ট 1 থেকে তোমার ব্যান্ডের উপর খুব বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পড়ার সুযোগ নাই, বিকজ ইটস অ্যান ice breaking segment between you and the examiner. Examiner knows that you may be nervous, so they are giving you some choice, some simple questions so that you can feel confident, so you can answer the later questions more confidently and with more structure, or using more grammatically complex sentence structures. Okay, so that's just ice breaking part between you and the examiner. এই পার্টের শেষে তখন সেকেন্ড পার্টে যখন তুমি যাবে, তোমাকে কিউ কার্ড দেওয়া হবে। সো কিউ কার্ডে তোমাকে একটা টপিক দিয়ে দিবে, এবং টপিকের পাশাপাশি তোমাকে 3 থেকে 4টা কোয়েশ্চেন দেওয়া থাকবে। তোমার কাজ হচ্ছে একটা বিলিভেবল স্টোরি তৈরি করা। ওকে, এখন এখানে এসে আসলে আমাদের সমস্যাটা হয়েছে, আমরা ফার্স্ট হার্ডলটাই হচ্ছে আমাদের কিউ কার্ড। আমরা এটা সম্পর্কে একটু পরে আর একটু ডিটেলস জানবো। সো এখানে তোমাকে 2 মিনিট কথা বলতে দেওয়া হবে।
তুমি 2 মিনিট যদি কথা বলতে নাও পারো, বাট 1 মিনিট 30 সেকেন্ড 40 সেকেন্ড যদি কথা বলতে পারো, দ্যাটস গুড এনাফ। বাট ইউ শুড মেক শিওর যে তুমি সব কিছু কাভার করে গেছো। হ্যাঁ, খুব সুন্দর করে একটা স্টোরি তুমি প্রেজেন্ট করেছো, যে 4টা ক্রাইটেরিয়ার কথা আমরা আলোচনা করেছি সেগুলো সব কিছু ঠিকমতো অ্যাপ্লাই করেছো এবং খুব সুন্দর করে স্টোরিটাকে র্যাপ আপ করতে পেরেছো, তাহলে তুমি এখানে খুব ভালো একটা স্কোর পেয়ে যাবে। 2 মিনিট কথা বলতেই হবে ব্যাপারটা তাই না, ইউ শুড, তার মানে না যে ইউ মাস্ট। ওকে, সো অ্যারাউন্ড 2 মিনিটস, দ্যাটস অ্যাবসলুটলি ফাইন। এই পার্টের শেষে এক্সামিনার সামটাইমস মাইট আস্ক ইউ এ রিলেভেন্ট কোয়েশ্চেন রিগার্ডিং টু দ্য টপিক। একটা রিলেভেন্ট কোয়েশ্চেন করে তোমার নলেজ বা হাউ ওয়েল প্রিপেয়ার্ড ইউ আর, এটাও তারা চেক করতে পারে। ওকে, সো বি প্রিপেয়ার্ড ফর এনি আনএক্সপেক্টেড কোয়েশ্চেন্স। পার্ট 3, এটাও খুব সিগনিফিক্যান্ট পার্ট। এখানে তোমাকে 5 থেকে 6টা কোয়েশ্চেন করবে এবং খুব বেশি প্রবলেম না হলে এখানে আসলে তোমাদের ভ্যারিড সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা উচিত। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড সব তুমি ইউজ করবে, পাশাপাশি তোমার যত রকমের ভালো ভোক্যাব আছে সব তুমি ইউজ করবে এবং এখানে তুমি অ্যান্সারও সাথে সাথে তুমি কোনো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করবে। ওকে, আমি বলছি না 6টা কোয়েশ্চেনের মধ্যে 6টা দিয়ে তোমাকে এক্সাম্পল দিতে হবে, বাট ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ আর গিভিং 3 to 4 examples for those questions. Okay, that will make your answer more believable, and that will give a message to the examiner, no, this candidate has real life experience answering these questions. Okay, so that would be helpful for you to achieve a better band score. ওকে, আমরা এবার একটু স্লাইডে আসি। আচ্ছা, স্পিকিং পরীক্ষায় কি অ্যাকসেন্ট ম্যাটার করে? অ্যাবসলুটলি নো। এটা আমাদের মধ্যে অনেকের একটা মিসকনসেপশন আছে যে স্পিকিং পরীক্ষায় অ্যাকসেন্ট ম্যাটার করে কিনা। কখনো অ্যাকসেন্ট ম্যাটার করে না। অ্যাজ লং অ্যাজ ইউ আর speaking clearly, as long as your pronunciation is good, as long as your speaking is fluent, accent doesn't even matter. অ্যাকসেন্ট কখনোই ম্যাটার করে না। এটা আমাদের মধ্যে একটা মিসকনসেপশন। অনেকে তোমরা দেখবা হয়তো অনেকে বিজ্ঞাপন দেয় যে 30 দিনের মধ্যে ব্রিটিশ অ্যাকসেন্ট সহ ইংলিশ শিখিয়ে দেবে। এটা কখনো সম্ভব না, এটা হচ্ছে বাটপারি। ওকে, সো অ্যাকসেন্টের উপর কখনোই ফোকাস দেবে না, রাদার ইউ শুড ফোকাস মোর অন ফ্লুয়েন্সি, প্রোনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্সেস। ওকে, অ্যাকসেন্ট কখনোই কোনো ম্যাটার করে না। আরেকজন আমাদের প্রশ্ন করেছেন, স্যার অনেকেই একটা প্রবলেম ফেস করে যে তারা নিজে নিজে অনেক ভালো ফ্লুয়েন্টলি বলতে পারে কিন্তু এক্সামিনারের সামনে বলতে গেলে আটকে যায়, তাদের জন্য কি সলিউশন হতে পারে? হ্যাঁ, এটা আমি একটু হিন্ট দিয়েছিলাম। থ্যাংক ইউ ফর দ্য কোয়েশ্চেন, ইটস এ গ্রেট কোয়েশ্চেন। সো তাদের জন্য আমার সলিউশনটা হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা এবং সিমুলেশন করা। সিমুলেশন করা বলতে বোঝাচ্ছে এরকম যে ধরো তোমার বাসায় তোমার ছোট ভাই বা বোন যে কেউ আছে একজন আর কি, হ্যাঁ, তুমি তাকে একটা পাওয়ার অফ অথরিটি দিয়ে দিবা। ওকে, সো পাওয়ার অফ অথরিটি মিনস যে সে তোমাকে কিছু কোয়েশ্চেন্স করবে এবং তুমি তাকে রিয়েল এক্সামিনার হিসেবে মনে করবা, ওইভাবে তাকে ট্রিট করবা। ওকে, ফর এক্সাম্পল এখন ধরো আমরা যখন যারা মক নিই, সো মক টেস্টে তোমরা অনেকেই যেটা করো সেটা হচ্ছে মকে তোমরা একটু দায়সারাভাবে আসো। হ্যাঁ, দায়সারাভাবে আসো বলে মক তো মক, বাট এটাকে যদি তুমি হেলাফেলা করো এটা তোমার জন্য হিতে বিপরীত হবে। তুমি মক দিচ্ছ তোমার ইমপ্রুভমেন্টের জন্য, সো মকটাকে তুমি রিয়েল টেস্টের মতোই ট্রিট করবে। কিন্তু তুমি যদি এখানে মনে করো ও মক দিতে আসছি, স্যার কিছু প্রশ্ন জিজ্ঞেস করে পারলে পারলাম না পারলে নাই, ব্যাপারটা আসলে তা না। মক টেস্টে যখন আমরা বসি আমরা স্টুডেন্টদেরকে ওই রকম একটা অথেন্টিক ফিল দেওয়ার চেষ্টা করি যে দিস ইজ এ রিয়েল টেস্ট। আমাদের অ্যাপ্রোচটা থাকে এরকম, প্রফেশনালিজমের কথা বলো, বিহেভিয়ারের কথা বলো, আমাদের অ্যাপ্রোচটা থাকে ডিফারেন্ট, সো দ্যাট ইউ ক্যান গেট a close taste of what's coming in the real test. ওকে, সো এইটার জন্য যেটা করতে হবে, তুমি বাসায় যার সাথে প্র্যাকটিস করো না কেন, তোমার যদি ফ্রেন্ডস থাকে বা তোমার ছোট ভাই বোন হুএভার ইট ইজ, তাকে তুমি একটা কোয়েশ্চেন সেট দিয়ে দিবে। ধরো ক্যামব্রিজ 13 স্পিকিং টেস্ট 4 হোয়াট এভার ইট ইজ, তুমি তাকে দিয়ে বলবে ইউ আর গোয়িং টু আস্ক মি দিস কোয়েশ্চেন্স সিটিং ইন ফ্রন্ট অফ মি অ্যান্ড আই উইল গিভ ইউ সাম অ্যান্সার্স। ওকে, এটাকে তোমার সিরিয়াসলি নিতে হবে। তুমি মনে করো না যে ঠিক আছে আমার ছোট ভাই নিতেছে, ও তো আমার ইংরেজি কিছু বুঝতেছে না। নো, ইউ শুড গিভ হিম দ্য পাওয়ার অফ অথরিটি দ্যাট হি ইজ দ্য এক্সামিনার ফর দ্য টাইম বিং। হি উইল আস্ক ইউ সাম কোয়েশ্চেন্স অ্যান্ড হি উইল গিভ অথেন্টিক অ্যান্সার টু দোজ কোয়েশ্চেন। ব্যাপারটা এরকম না যে ঠিক আছে আমার ছোট ভাই তো বুঝতেছে না কিছু, ও আমাকে জিজ্ঞাসা করে হোয়াটস ইউর নেম, আমি ওকে বললাম যে কিছু একটা বলে দিলাম, ও বুঝলো না কিছু, এটা তোমারই ক্ষতি হবে। ইউ শুড সিমুলেট দ্য এনভায়রনমেন্ট, দ্য রিয়েল এনভায়রনমেন্ট, অ্যাটলিস্ট ক্লোজ টু ইট। এটা হলে তোমার কি হবে, তোমার ভিতরে একটা কনফিডেন্স আসবে যে না টিচার আমার সামনে বসে আছে, আমি তো কথা বলতে ভয় পাই। ধীরে ধীরে তোমার এই প্র্যাকটিসের মাধ্যমে এই ভয়টা চলে যাবে। বেসিকলি মক টেস্টে আমরা এই কাজটাই করি যে স্টুডেন্টরা যখন আসে তাদেরকে আমরা ওই একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করি যে তুমি এইরকম একটা টেস্ট
এনভায়রনমেন্ট তোমরা পেতে যাচ্ছ, সো বি সিরিয়াস। এবং অনেক সময় স্টুডেন্টরা এসে যেটা কনফেস করে যে স্যার এটা আমার ফার্স্ট মক টেস্ট, আমি খুব নার্ভাস। তুমি বাসায় প্র্যাকটিস করো না বিকজ ইউ আর নার্ভাস। তুমি সবসময় নার্ভাস, বাসায় প্র্যাকটিস করতে গেলেও তুমি নার্ভাস, টিচারের কাছে আসলেও তুমি নার্ভাস, বিকজ তুমি প্র্যাকটিসই করো না। প্র্যাকটিস করলেই ধীরে ধীরে নার্ভাসনেসটা কাটবে। সো আমি ওই সাজেশন দিতে পারি, সলিউশন হতে পারে প্রবাবল সলিউশন, যে ক্রিয়েট অ্যান এনভায়রনমেন্ট, সিমুলেট দ্য রিয়েল টেস্ট ইন ইউর হোম or wherever you practice or whomever you practice with. Ask, give them some power of authority and they will ask you questions and ask them for feedbacks যদি তাদের ক্যাপাবিলিটি থাকে। ওকে, সিমুলেট, দ্যাট উইল হেল্প ইউ টু বুস্ট ইউর কনফিডেন্স। সেন্টেন্স মেক করতে পারি, বলতেও পারি, বাট 2 মিনিটসের পরে আর কন্টিনিউ করতে পারি না স্যার, এই প্রবলেম কিভাবে সলভ করবো? আমরা একটু দেখবো এগুলো, এই প্রশ্নগুলো অ্যান্সার, এগুলো খুবই কমন কোয়েশ্চেন্স। ইনশাল্লাহ আমরা সবগুলোই কোয়েশ্চেন্স দেখবো। কোয়েশ্চেন্স তোমাদের আরও যদি থাকে করো, ইনশাল্লাহ বাই দ্য এন্ড অফ দিস সেশন অনেকগুলো প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। ওকে, সো আমাদের বেসিক আলোচনা শেষ, এবার আমরা একটু স্লাইড দেখি। সো যেটা আমি বলেছিলাম যে হাই স্কোরিং ফ্লুয়েন্সি টেকনিক্স টু অ্যাচিভ এ ন্যাচারাল সাউন্ড ডিউরিং দ্য আইএলটিএস স্পিকিং টেস্ট, ফোকাস অন মেইনটেইনিং এ স্টেডি ফ্লো, use effective fillers and avoid long pauses to boost your confidence and coherence. For example, if somebody asks you about a question regarding your hobby, it's a common question, do you have any hobby? Okay, so most of the students, they suffer because they do not have any hobby. Remember, তুমি এখানে সত্যি মিথ্যার পরীক্ষা দিতে আসো নাই, তুমি এখানে আসছো ইংরেজিতে কথা বলতে, রাইট? সো তোমার যদি মনে হয় যে আমার হবি নাই, বাট আমার তো হবি নিয়ে বলতে হবে, কিছু একটা চাপাবাজি করে দিই, অফকোর্স ইউ ক্যান, বাট মেক শিওর যে তোমার চাপাবাজিটার মধ্যে কোনো ইন্টারাপশন না হয়। ঠিক আছে, যেমন অনেকেই বই পড়ে না, বাট তাদের একটা, যখন তাদেরকে জিজ্ঞাসা করে ডু ইউ হ্যাভ এনি হবি, ইয়েস আই লাভ টু রিড বুকস, এইটুকু বলে তারা শেষ হয়ে যায়। হ্যাঁ, তাদের আর কোনো কিছু বলার থাকে না। বাট তোমার বই পড়তে, তুমি বই পড়ো, তো তুমি বই পড়তে যদি তোমার ভালো লাগে, তোমার নিশ্চয়ই একটা প্রিয় বই থাকবেই অ্যাটলিস্ট, তুমি ওই ইনফরমেশনটা অ্যাড করো। Don't just stop there. Okay, try to give some additional information that will give a message that no, this guy is really good and he is fluent and he has content in his head, so he can continue a conversation. It's about continuity. It's not about just giving an answer and just pausing for a while and thinking of another sentence and adding up to it. That will disrupt your natural flow of conversation, and examiners hate this when this situation happens. Okay, so you need to create an environment where you are giving a message to the examiner, though I am fluent in conversation, I have natural flow, and I will give the answer that you require from me. So whenever they ask you a question like do you have any hobby, you could start with this. Yes, I have multiple hobbies, but among them I love reading book the most, and যে কোনো একটা বইয়ের নাম বলে this book is my most favorite, অথবা তুমি এর সাথে অ্যাডিশনালি বলতে পারো I have been reading this book since অমুক। যে কোনো একটা বইয়ের নাম বলে দিলে যে আমি এখন এই বইটা পড়ছি, বাট I have finished reading 3 books in the last 3 months and I'm looking forward to reading more books in the future. So anything that adds up to your answer, that's natural flow. ওকে, চাপাবাজির যে টেকনিক, এই টেকনিকটা আমরা বাংলায় বলতে পারি, কিন্তু যখন আমরা ইংরেজিতে বলতে চাই আমাদের চাপাবাজিটা থাকে না, বিকজ এই যে চাপাবাজি যে করবো এটার যে ইংলিশ ভার্সন, এটাই তো আমরা ট্রান্সলেট করতে পারি না, রাইট? কিন্তু যদি আমাদেরকে কেউ বলতে বলে যে তোমার জীবনের লক্ষ্য কি, আমরা ছোটবেলায় এই ধরনের রচনা পড়েছি না যে তোমার তোমার বড় হয়ে কি হতে চাও, আমরা বলছি ও ডাক্তার হতে চাই, ইঞ্জিনিয়ার হতে চাই, বাট অ্যাকচুয়ালি কয়জন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারছে, রাইট? কিন্তু বলার সময় তোমরা ঠিকই বলি, রাইট? সো দ্য ফ্যাক্ট ইজ ইউ নিড টু স্পিক সামথিং, এবং এটার সাথে কিছু ব্যাকআপ দিতে হবে যে আমি ডাক্তার হইতে চাই, এই জন্য আমি এই জায়গায় পড়তে চাই, আমাকে এই করতে হবে, এবং আমার এই গোল। ওকে, সো এটা হচ্ছে ফ্লুয়েন্সি টেকনিক, যে তোমাকে সুন্দর মতো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন তোমাকে দিতে হবে। ওকে, এবং ইফেক্টিভ ফিলার্সের কথা যদি বলি, ফিলার্সের আসলে অনেক ধরনের ক্যাটাগরি থাকতে পারে। যেমন যদি কঠিন কোনো কোয়েশ্চেন হয়, ওকে, সো তুমি বুঝতে পারতেছো যে আসলে কোয়েশ্চেনটা একটু ট্রিকি, তোমার রেঞ্জের বাইরে, সো ইউ ক্যান ইউজ দ্যাটস এ ট্রিকি কোয়েশ্চেন, ও দ্যাটস এ ডিফিকাল্ট ওয়ান, ও দ্যাটস পারপ্লেক্সিং, বাট আই থিঙ্ক এই যে আমি একটু সময় নিলাম, ফার্স্টে একটা সেন্টেন্স বললাম দ্যাটস এ কমপ্লিকেটেড কোয়েশ্চেন, দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ও দ্যাটস পারপ্লেক্সিং, বাট আই থিঙ্ক এই যে আমি প্রথমে একটু সময় নিলাম, these are all filler sentence, এগুলো কিন্তু আমার কোয়েশ্চেনে কোনো ভ্যালু বা অ্যান্সারে কোনো ভ্যালু অ্যাড করছে না, রাদার আই এম বাইং টাইম ফ্রম দ্য এক্সামিনার। ওকে, সো এই জিনিসগুলো তোমাকে অ্যাড করতে হবে, এবং এটা আসলে সবসময় যে নেগেটিভ ব্যাপারটা তা না, এটা কিন্তু একটা পজিটিভ
ইমপ্রেশনও দিতে পারে। পজিটিভ ইমপ্রেশনটা কি, যেমন ধরো কোয়েশ্চেন একটা কঠিন, তুমি ফার্স্টে অ্যাকনোলেজ করে নিচ্ছ, ও দিস কোয়েশ্চেন ইজ এ ডিফিকাল্ট ওয়ান, বাট ইউ আর ট্রাইং টু কাম আপ উইথ অ্যান অ্যান্সার দ্যাট শোজ দ্যাট ইউ আর থিঙ্কিং। ওকে, দ্যাটস ইম্পর্টেন্ট, বাট ডু নট ওয়েস্ট টাইম। ঠিক আছে, আমি এই সেন্টেন্সটা বলার পরে 10 সেকেন্ড ভাবতেছি কি হতে পারে নেক্সট সেন্টেন্স, তাহলে এক্সামিনার ইমপেশেন্ট হয়ে যাবে অ্যান্ড দে উইল মুভ অন উইথ দ্য নেক্সট কোয়েশ্চেন। ওকে, সো do not waste your time like 5 to 10 seconds. That's a really bad sign. Rather, you should use 2 to 3 second pause in that phase to come up with an answer and continue with it. Okay, যেটা আমি বলেছিলাম শুরুতে ফ্লুয়েন্সির ক্ষেত্রে, this should be like a flow, a natural flow of conversation. যখন তুমি বাংলায় কারোর সাথে কথা বলো, তোমার ন্যাচারাল একটা ফ্লো থাকে, ডিসরাপশন যেন না হয়, এই জিনিসটাই তুমি ইংরেজিতে কথা বলার সময় নিয়ে আসবে, ন্যাচারাল একটা ফ্লো। ফোকাস অন কনসিস্টেন্সি রাদার অন স্পিড। ওকে, এবার ফ্লুয়েন্সিটার জন্য আমরা কি করতে পারি, কিপ টকিং, অ্যাভয়েড পজেস, ইউজ ফিলার্স। ওকে, সো যখন আমরা বলবো, এটা প্র্যাকটিস যখন তোমরা বাসায় করবে, তখন শুরুর দিকে তোমাদের ভুল অনেক হবে, বাট মেক শিওর দে ইউ ডু নট স্টপ। তোমার কাজ হচ্ছে ইংরেজিতে ভুল হলেও কথা চালায় যাওয়া। ওকে, যখন তোমার ভুল হবে, ভুল হলে তোমার একসময় এটা শুদ্ধ হবে, রাইট? যখন তুমি কন্টিনিউয়াসলি ভুল বলতে থাকবা, তখন তোমার অ্যাটলিস্ট একটা জিনিস ইমপ্রুভমেন্ট হবে, যে ইংরেজি বলতে তুমি থামবা না, তুমি ইংরেজি বলতে পারবা। দেন তুমি পজ বা ইউজ ফিলার্স বা অন্যান্য যেসব অ্যাডভান্স টেকনিকসগুলো আছে সেগুলো তুমি এখানে চাইলে অ্যাড আপ করে নিতে পারবা। সো ফার্স্টে কিপ টকিং, মেনটেনিং এ স্টেডি ফ্লো while speaking ensures you do not lose your train of thought. Regular practice helps develop comfort with expressing ideas fluidly, making you sound more confident. সো যেটা আমি একটু আগে একটা এক্সাম্পল দিলাম, যে তুমি বই পড়তে ভালোবাসো, রাইট? সো তুমি বই পড়তে ভালোবাসলে তার মানে অবশ্যই তোমার একটা প্রিয় বই আছে, এবং তুমি গত দিনে বেশ কিছু বই পড়েছো, এবং তুমি ভবিষ্যতে আরও কিছু বই পড়তে চাও। সেক্ষেত্রে তোমার ন্যাচারাল কনসিকোয়েন্সটা কিছু, ফার্স্ট অফ অল আমি যদি এটাকে একটু ব্রেকডাউন করি, ফার্স্ট অফ অল আমার হবি হচ্ছে কি, রিডিং বুকস। কেন তুমি পড়তে ভালোবাসো এটা বলতে পারো। আবার বলতে পারো তুমি গত দিনে কি কি বই পড়েছো, সামনে কি কি বই পড়তে চাও, কোন রাইটারকে তুমি মিট করতে চাও, স্টাফ লাইক দ্যাট। সো একটা কোয়েশ্চেন থেকে 3 থেকে 4টা ব্রাঞ্চ, সাব ব্রাঞ্চে তুমি যেতে পারো, এবং যখন এই জিনিসগুলো যখন তুমি অ্যাড আপ করবে, তোমার রেসপন্সটা অনেকটা ন্যাচারাল হবে। সাধারণ একটা ন্যাচারাল কনভারসেশনে যেটা হয়, তোমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি ফুটবল পছন্দ করো, হ্যাঁ অথবা না, তুমি যদি মনে করো যে হ্যাঁ ফুটবল আমি পছন্দ করি, তখন তুমি বলবে কেন ফুটবল পছন্দ করো, তোমার প্রিয় ফুটবলার কে, কেন তোমার প্রিয় ফুটবলার। সো একটা ব্রাঞ্চ থেকে তুমি কয়েকটা সাব ব্রাঞ্চে চলে যেতে পারো, দ্যাট উইল ইনক্রিজ দ্য টাইম অ্যান্ড অফকোর্স দ্যাট উইল অ্যাড ন্যাচারালিটি ইন ইউর স্পিকিং পার্টস। ওকে, সো এটার পরে তুমি অ্যাভয়েড পজ, যখন তোমার মাথায় এই ব্রাঞ্চগুলো আসবে, ন্যাচারালি তখন তোমার পজের পরিমাণটাও কমে যাবে, বিকজ ইউ নো what are you going to speak about in the next part. I love reading books. This is my most favorite book. I plan to read 3 more books in the upcoming month. So তুমি যেটা কনসিকুয়েন্সের মধ্যে যাচ্ছ, এটার মধ্যে দিয়ে তোমার পজটা কমে যাবে, বাট ইউ নিড টু add branch to your questions and answers. Okay, use fillers, যখন ফিলার আমরা সাধারণত ইউজ করি একটা সেন্টেন্স থেকে আরেকটা সেন্টেন্সের ট্রানজিশনের জন্য আমরা ফিলার ইউজ করতে পারি। আবার অনেক সময় আমরা যখন কোনো সময় নিতে চাই অ্যান্সারের আগে, সেটার জন্য আমরা ফিলার ইউজ করতে পারি, যেটার এক্সাম্পল একটু আগে আমি একটা দিয়েছি। যেমন ধরো এখানে যদি আমি এই বইয়ের যে এক্সাম্পলটা দিলাম, আই লাভ টু রিড বুকস বিকজ, আমি একটা ফিলার ইউজ করলাম, বিকজ ইট গিভস মি প্লেজার অর ইট হেল্পস মি টু গেইন নলেজ। In addition of pleasure, I can connect with others about books, or I can connect with other people who also read books. So এই যে অ্যাডিশনালি বললাম, এটাও একটা ফিলার, রাইট? সো এই জিনিসগুলো তুমি ইউজ করবে হচ্ছে সেন্টেন্সের ফাঁকে ফাঁকে। এটা শুধুমাত্র তোমার ইউজ করতে হবে বলে তা না, এটা তোমার কথার যে প্রাকৃতিক যেই সৌন্দর্য, যে ন্যাচারাল বিউটি, এটাকে এনহ্যান্স করবে। ওকে, আমরা অনেক সময় কথার প্রেক্ষিতে অনেক কথাই বলে, অনেকের একটা অভ্যাস আছে, যেটা হচ্ছে তারা প্রথমত দ্বিতীয়ত কথা বলে কোনো একটা আইডিয়া যখন প্রেজেন্ট করতে চায়। এটা ভালো, কারণ একটা তুমি এক্সপ্রেশন দিয়ে দিচ্ছ যে তোমার প্রথমত যেহেতু আছে, তার মানে অফকোর্স দ্বিতীয়ত কিছু একটা থাকবে। সো এটা একটা ন্যাচারাল কনসিকুয়েন্স, একটা সিকোয়েন্সের মতো বলতে পারো, যে ঠিক আছে এরপরে এটা আসছে, বিকজ এটা আমি বই পড়তে শুধু এই কারণে ভালোবাসি না, ওই কারণেও ভালোবাসি। নট অনলি আই রিড বুকস ফর ফান, বাট অলসো টু কানেক্ট উইথ আদার্স। এই জিনিসগুলো তোমরা অ্যাড করতে পারো, এটা তোমার ন্যাচারাল যে বিউটি বা ফ্লো, এটাকে ইমপ্রুভ করবে। ওকে, এবার হচ্ছে স্মার্ট অ্যান্সার স্ট্রাকচারস অর্গানাইজ ইফেক্টিভলি। সো এখানে যে আমরা 3টা জিনিস নিয়ে কাজ করব, একটা হচ্ছে পয়েন্ট, একটা হচ্ছে রিজন, এবং একটা হচ্ছে এক্সাম্পল। এইগুলো হচ্ছে পার্ট 3 এর জন্য খুবই কাজে লাগবে, বাট
তুমি যদি এই জিনিসটাকে মাস্টার করতে পারো, স্পিকিংয়ের যে কোনো জায়গাতে তুমি ইউজ করতে পারবে। ওকে, সো জিনিসটা কিভাবে ব্যাখ্যা করি আমি, ধরো পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল। ধরো পার্ট 3তে তোমাকে একটা কোয়েশ্চেন করা হলো। পার্ট 3 এর কোয়েশ্চেনগুলো সাধারণত একটু বড় হবে, হ্যাঁ, এবং এই বড় কোয়েশ্চেনগুলোর জন্য তোমাকে অফকোর্স বড় অ্যান্সার দিতে হবে। এবং এখানে একটা ব্যাপার বলে রাখি, পার্ট 3 এর কোয়েশ্চেন্স বোঝাটাও কিন্তু একটু চ্যালেঞ্জ, বিকজ মোস্ট অফ দ্য টাইম স্টুডেন্টস উইল ফেস ডিফিকাল্টি ইন আন্ডারস্ট্যান্ডিং লং সেন্টেন্সেস। এবং যখন বড় সেন্টেন্সের সাথে এক্সামিনার যখন সাচেস দিয়ে কোনো কিছু অ্যাড করে, তখন আসলে আমাদের ট্রেন অফ থট থেমে যায়, আমরা বেশি চিন্তা করতে পারি, তখন আমাদের র্যান্ডম কিছু অ্যান্সার মুখে চলে আসে। এবং পার্ট 3তে এসে আমাদের স্টুডেন্টদের মধ্যে ক্যান ইউ প্লিজ স্কিপ দিস কোয়েশ্চেন্স অর ক্যান ইউ প্লিজ মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন, এই ধরনের অ্যান্সারগুলো আমাদের মধ্যে থেকে বেশি আছে, বিকজ উই ক্যানট ক্যাপচার দ্য কোয়েশ্চেন্স। ওকে, এটার জন্য পয়েন্ট, রিজন, এক্সাম্পল যদি আমরা মাথায় রাখি, আমাদের জন্য কাজটা একটু ইজি হয়ে যাবে। ওকে, সো রিমেম্বার যে তুমি ফার্স্টে কি করছো, তুমি একটা মেইন পয়েন্ট ধার করাচ্ছ, দেন তুমি এটাকে একটু রিজন দিবা, কারণগুলো বা দেন একটা এক্সাম্পল দিবা। ওকে, সো লেট মি গিভ ইউ এ কোয়েশ্চেন। আমি কোয়েশ্চেনটা বলি, তোমাদের মধ্যে যদি কারো কোনো অ্যান্সার জানা থাকে তোমরা কমেন্টে টাইপ করতে পারো কি কি হতে পারে অ্যান্সার। সো দ্য কোয়েশ্চেন ইজ, many people are moving away from the hustling and bustling of cities to the villages. Do you believe that this has a long-term negative consequence in the economy? সো কোয়েশ্চেনটা তুমি খেয়াল করে দেখো, এটা কিন্তু ফার্স্ট একটা জেনারেল স্টেটমেন্ট দিয়ে স্টার্ট হয়েছে। ওকে, সো মেনি পিপল আর শিফটিং অর মুভিং অ্যাওয়ে ফ্রম সিটিজ টু দ্য ভিলেজ, হাসলিং অ্যান্ড বাসলিং অফ সিটিজ টু দ্য ভিলেজ। শহর থেকে গ্রামে অনেক মানুষ মুভ করছে, রাইট? ডু ইউ বিলিভ ইট হ্যাজ এ লং টার্ম নেগেটিভ কনসিকুয়েন্স ইন দ্য ইকোনমি? শহর থেকে গ্রামে মানুষজন চলে যাওয়াতে অর্থনীতির উপরে দীর্ঘমেয়াদে কোনো প্রভাব পড়বে কিনা? সো তুমি বুঝতেই পারছো কোয়েশ্চেনটা আসলে সহজ না, এক বাক্যে অ্যান্সার দেওয়ার মতো কোয়েশ্চেন এটা না, এবং পার্ট 3তে এই কোয়েশ্চেন্সগুলো খুবই নর্মাল। ওকে, সো এই কোয়েশ্চেনটা যখন আমরা অ্যান্সার করতে যাবো, সো পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল, আমরা যখন এই 3টা স্টেপে যখন এটাকে ব্যাখ্যা করতে চাই, ফার্স্টে আমাকে একটা একটা পয়েন্ট অফ ভিউতে আসতে হবে, বা আমার একটা ডিসিশনে আসতে হবে যে আমি কি মনে করি। তোমরা খেয়াল করেছো কিনা প্রশ্নটা কিন্তু, ডু ইউ থিঙ্ক this has a long term negative impact or long term negative impact on the environment, কি বলে, ইকোনমিক্স, অর্থনীতিতে কোনো একটা বিরূপ প্রভাব আছে কিনা, রাইট? সো এটার অ্যান্সারটা হবে ইয়েস অ্যান্ড নো, বাট আমাকে কিন্তু রিজন বলতে হবে। সো ফার্স্ট আমাদের কাজ হচ্ছে রিজনে যাওয়ার আগে আমি এটাতে অ্যাগ্রি করি না ডিসঅ্যাগ্রি করি। যদি আমি মনে করি এটার একটা লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট আছে, আই উড সে ইয়েস, আই বিলিভ ইট হ্যাজ লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট অন দি ইকোনমি। আমার কাজ হচ্ছে ফার্স্ট এইটুকু বলা, অ্যান্সার কিন্তু হয়ে গেছে। তুমি বেয়ার মিনিমাম কিছু মার্কস হলেও এখানে পেয়ে যাবা। কিন্তু তুমি যদি এটা প্রশ্ন শুনে আকাশ বাতাস আকাশ কুসুম কল্পনা করতে থাকো, তোমার কিন্তু কোনো ব্যান্ড আসবে না, দ্যাট ইট উড হ্যাভ এ নেগেটিভ ইম্প্যাক্ট। সো ট্রাই টু আইডেন্টিফাই হোয়াট ইজ দ্য মেইন পয়েন্ট। আমরা পয়েন্টটা কিন্তু এখন ব্যাখ্যা করে ফেললাম, রাইট? সো দ্য পয়েন্ট ইজ, whether do you agree or disagree with the notion that shifting people from city to the villages has a long-term impact on economy? So that's our point. Yes, we agree with this notion, or no, we do not agree with this notion that it has any long-term impact on the environment or economy, whatever it is. Now you should bring your reasons যে কেন তোমার মনে হচ্ছে যেটা একটা লং টার্ম ইম্প্যাক্ট আছে, বা কেন এটার একটা লং টার্ম ইম্প্যাক্ট নাই। এইখানে এসে তুমি তোমার অ্যান্সারটাকে একটু এলাবোরেট করবে, একটু স্ট্রেচ করবে, একটু বড় করবে, রাইট? এবং এখানে তুমি চেষ্টা করবে তোমার যে গ্রামারের রেঞ্জ বা ভোক্যাব এগুলোকে ইউজ করার জন্য। তোমাকে ইকোনমি নিয়ে কথা বলতে হবে, তোমাকে ভিলেজের এনভায়রনমেন্ট নিয়ে কথা বলা লাগতে পারে, শহরের এনভায়রনমেন্ট নিয়ে কথা বলা লাগতে পারে, এমপ্লয়াবিলিটি নিয়ে কথা বলা লাগতে পারে। সো দেজ আর দ্য কিওয়ার্ডস দ্যাট ইউ মাস্ট ইউজ ইন ইউর অ্যান্সার। সো ফার্স্ট আমরা যদি একটু বলি, আমাদের পয়েন্ট হচ্ছিল নো অর ইয়েস, আই বিলিভ দ্যাট ইট হ্যাজ এ লং টার্ম ইম্প্যাক্ট অন ইকোনমি। এরপরে আমরা একটা ফিলার ইউজ করতে পারি বা একটা কোহেসিভ ডিভাইস ইউজ করতে পারি, বিকজ আমরা বলতে পারি এই কারণ। সো একটা রিজন যদি বলি, বিকজ moving or shifting locality, especially the employed people who are currently enjoying a good life in the city, when they move to the village side, they will not get suitable job according to their qualification. সো আমি একটা বড় সেন্টেন্স ইউজ করলাম, কারণ আমি জানি আমাকে আসলে একটা কমপ্লেক্স সেন্টেন্স এখানে ইউজ করতে হবে।
সো আমি প্রথমে একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করে ফেললাম, বাট তুমি যদি চাও এটা পরে ইউজ করতে পারো। মনে রাখবে এটা আসলে মেকানিক্যাল না যে আমাকে এখানে ইউজ করতেই হবে, বাট ডিপেন্ডিং অন দ্য সিচুয়েশন ইউ ক্যান ইউজ এনিওয়ার ইউ ওয়ান্ট। তুমি যদি চাও যে প্রথম সেন্টেন্সের সাথে পয়েন্টের সাথে রিজনটাকে অ্যাড করে দিবে, ইউ ক্যান ইউজ দ্যাট। একটা কমপ্লেক্স সেন্টেন্স ইউজ করলে তোমার কাজটা কিন্তু হয়ে যাচ্ছে, রাইট? যে আমি রিজন বললাম যে যারা যখন শহরে খুব ভালো বেতনে কাজ করছে, একটা ভালো লাইফস্টাইল লিড করছে, যখন তারা গ্রামে শিফট করবে তখন তাদের যোগ্যতা অনুযায়ী তারা সেই চাকরিটা ওখানে পাবে না। অ্যাজ এ রেজাল্ট, এই যে দেখো একটা ফিলার ইউজ করছি বা একটা কোহেসিভ ডিভাইস ইউজ করছি, ফলে কি হবে? অ্যাজ এ রেজাল্ট ইকোনমিক ডেভেলপমেন্ট উইল কাম টু আ হল্ট, থেমে যাওয়া, বন্ধ হয়ে যাওয়া, রাইট? সো এই যে ফলাফলটা আমি বলে দিলাম। সো ফার্স্ট টাইম বললাম যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। রিজনটা কি? তারা চাকরি পাবে না, চাকরি না পাওয়ার কারণে অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব পড়বে। পয়েন্ট বলা শেষ, রিজন বলা শেষ, দেন ইউ শুড ব্রিং অ্যান এক্সাম্পল। একটা রিয়েল লাইফ এক্সাম্পল দিতে পারো। ফর এক্সাম্পল, একটা স্টাডির কথা তুমি বলতে পারো, বা তোমার পার্সোনাল যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে সেটা থেকে তুমি শেয়ার করতে পারো, বা মেড আপ কোনো এক্সাম্পলও দিতে পারো, অ্যাজ লং অ্যাজ ইট ইজ রিলেভেন্ট অ্যান্ড ইট ডাজন্ট সাউন্ড অ্যাবসোলুটলি রং। এরকম কোনো এক্সাম্পলও তুমি দিতে পারো। ফর এক্সাম্পল, দেয়ার ওয়াজ এ ট্রেন্ড লাস্ট 5 years ago when people tend to move to villages that hampered 23% of the economy. একটা কিছু দিয়ে দিল আর কি এক্সাম্পল, বাট ট্রাই টু মেক শিওর যে এক্সাম্পলটা একদমই শুনতে বোগাস না শোনায়, কিছুটা রিয়েলিটির সাথে মিক্স রেখে দিতে পারো, বিকজ দিস ইজ নট এ ট্রু অর ফলস টেস্ট। এখানে কোনো সত্যি মিথ্যার কোনো টেস্ট না। যে কোনো একটা এক্সাম্পল তুমি যদি তোমার রিলেভেন্ট, মানে প্রশ্নের সাথে রিলেভেন্ট রেখে দিতে পারো, দ্যাটস অ্যাবসোলুটলি ফাইন। সো তুমি বলে দিলে যে এইটা হয়েছিল গত 5 বছর আগে, মানুষজন শিফট করেছিল, কিন্তু এতে করে ইকোনমির ধস নেমে গেছে। এক্সাম্পল দিতে পারো। ওকে, সো পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল। মনে রাখবে তোমার পয়েন্টটা হবে স্মল, এটা খুব বেশি বড় হবে না, বাট রিজনটা তুমি একটু বড় করে দিবা। ওকে, এবং এক্সাম্পল একটা রেলেভেন্ট এক্সাম্পল দিবে। এবং আমি আবারও বলি, সব প্রশ্নের উত্তরে যে তোমাকে এক্সাম্পল দিতে হবে ব্যাপারটা তা না। সুটেবল কেসে ইউ শুড গিভ এন এক্সাম্পল, বাট ইটস নট এ মাস্ট যে তোমাকে দিতেই হবে, বাট তুমি যদি দাও তাহলে ভালো। ওকে, আচ্ছা আমি কোয়েশ্চেন্সগুলো, আচ্ছা আমাকে এখানে কমেন্ট করেছে, আই বিলিভ ইট হ্যাজ এ লং টার্ম নেগেটিভ ইফেক্ট। ইয়েস, আই ডু বিলিভ ইট হ্যাজ এ লং টার্ম নেগেটিভ ইফেক্ট, বিকজ আমি একটু আগে একটা র্যান্ডম অ্যান্সার দিয়েছি এখান থেকে। সো এর পাশাপাশি যদি কারো মনে হয় যে না এটা ভালো, তাহলে বলতে পারো, এটা অ্যান্সার দিতে পারো। সিয়াম আলম প্রশ্ন করেছে, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে বলো নাকি, এটা কতটা উপকারী? পার্সোনালি আমি এটাতে বিলিভ করি না, এবং আমি একটা ছোট্ট উদাহরণ শেয়ার করি, মানে আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। যখন আমি নিজে প্র্যাকটিস করতাম তো আমার একটা মেসেঞ্জার গ্রুপ ছিল। ওই মেসেঞ্জার গ্রুপে আমার সাথে আরও 3 থেকে 4 জন মেম্বার ছিল, যারা আমার সাথে রেগুলার রাতের বেলা কথা বলতাম। আমরা মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা প্র্যাকটিস করতাম। ইট ওয়াজ ফান। অনেক বিষয়ে কথাটা তো হয়তো। সো এর মধ্যে অনেক মেম্বারই আসছে গেছে, হ্যাঁ। সো 4 জন মোটামুটি আমরা ফিক্স ছিলাম। 4 জন থেকে 2 জন পরে আয়ার্স দিয়েছে, বাকি 2 জন আয়ার্স দেয় নাই। সো এটা একটা রিয়ালিটি, এটা অন্য একদিন ইনশাল্লাহ আলোচনা করবো। সো তাদের মধ্যে একজন এসে আমাকে বলতেছিল রাত্রেবেলা একদিন যে আমি তো আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করি, তো আমার তেমন একটা ইমপ্রুভ হচ্ছে না। তাই আমি বললাম, আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করলে আসলে ইমপ্রুভ হওয়ার কথা হতো না। কেন হওয়ার কথা না? আমি তো কথা বলতেছি, রাইট? তাহলে তো ইমপ্রুভ হওয়ার কথা। বাট দ্য ফ্যাক্ট ইজ, আয়নাতে আপনি কার রিফ্লেকশন দেখছেন? আপনার নিজের রিফ্লেকশন দেখছেন, রাইট? এবং আমরা যখন একটা মানুষের সাথে কথা বলি, ফরগেট অ্যাবাউট আয়ার স্পিকিং, যখন আমরা বাংলায় কারোর সাথে কথা বলি, যে কোনো একটা মানুষের সাথে কথা বলি, ওয়েদার ইটস এ কিড অর ওয়েদার ইটস এন এল্ডারলি পার্সন, ডাজন্ট ম্যাটার, আমরা কিছু ফিডব্যাক পাই। কি ফিডব্যাক পাই? আমরা ভিজুয়াল কিছু ফিডব্যাক পাই, আমরা ভার্বাল কিছু ফিডব্যাক পাই, আমরা কিছু জেস্টার ফিডব্যাক পাই। যখন আমি একজন মানুষের সাথে কথা বলি, আপনারা যখন খেয়াল করে দেখবেন, আপনি যখন আপনার বন্ধুর সাথে কথা বলেন বা যে কোনো মানুষের সাথে কথা বলেন, আমরা ফেশিয়াল কিছু এক্সপ্রেশন দিই। দ্যাটস অ্যানাদার ওয়ে অফ কমিউনিকেশন। আমরা শুধুমাত্র মুখেই ভার্বাল ফিডব্যাকটাই দিই না, আমরা মাঝে মধ্যে হাত নেড়ে টেড়ে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করি, যে বোগাস আইডিয়া, হাত ঝাড়া দিলাম, একটা বোগাস আইডিয়া। আমরা চোখ ঘুরায় ফেলি, আমরা নট ইন্টারেস্টেড বোঝানোর জন্য এগুলো করি, রাইট? সো এই যে ছোটোখাটো ফিডব্যাকগুলো, এগুলো কিন্তু আমাদের উপর একটা ইম্প্যাক্ট ফেলে। আয়নার সামনে যখন আপনি দাঁড়িয়ে কথা বলবেন, আয়না আপনাকে কোনো ফিডব্যাক দিতে পারবে না, আপনার মুভমেন্টটাই আয়না রিফ্লেকশন দিবে। সো আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলাটা আমি পার্সোনালি সাপোর্ট করি না। আপনি যদি বেনিফিটেড হতে পারেন, দ্যাটস গুড ফর ইউ, বাট ফ্রম মাই এক্সপিরিয়েন্স অ্যান্ড মাই ওন বায়াসনেস, আমি এটাকে কখনোই সাপোর্ট করি না। রাদার ইউ শুড টক উইথ সামবাডি এলস, তার লেভেলটা খারাপ হোক, নো প্রবলেম, তার ইংরেজি খুব খারাপ হোক, নো প্রবলেম, কিন্তু একটা মানুষের সাথে মানুষের ইন্টারাকশনের যেই কনফিডেন্সটা আপনি পাবেন,
এটা আপনি কখনো আয়নায় পাবেন না। সো আমি এটাকে কখনোই সাজেস্ট করিনি, ভবিষ্যতেও করবো না। দ্যাটস নট ইফেক্টিভ ইন মাই অপিনিয়ন। ওকে। আচ্ছা, আমি কোয়েশ্চেন অ্যান্সারগুলো দিচ্ছি, আমি ছোট্ট করে আমাদের স্লাইডগুলো একটু আলোচনা করে নিই। সো কীভাবে আমরা স্ট্রাকচার করবো, আমরা পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল। ফার্স্ট আমার পয়েন্ট বলবো যে আমরা এর সাথে অ্যাগ্রি করি বা ডিসএগ্রি করি কিনা, বা ইয়েস নো যদি হয় আমরা একটা ছোট করে একটা অ্যান্সার দিয়ে দেন আমরা একটা রিজন বলবো, রিজন বলার পরে একটা রিলেভেন্ট এক্সাম্পল দেবো। ওকে। স্পিকিং আমরা যদি এখন কন্টিনিউ করি, যে পয়েন্ট, রিজন, এক্সাম্পল, এটা আমি মোটামুটি ব্যাখ্যা করে আসছি। আইডিয়া এক্সপেনশন ফর এনগেজিং অ্যান্সার্স। সো আইডিয়া এক্সপেনশন, আমাদের আইডিয়া জেনারেশন একটা প্রবলেম হয়, আমরা আইডিয়া জেনারেট করতে পারি না ঠিকমতো, বিকজ আমাদের জানাশোনার ডোমেইন কম। এখন ধরেন আপনাদেরকে একটা প্রশ্ন করি যে শেষ কবে আপনি দুঃস্বপ্ন দেখেছেন? এখন মানুষ স্বপ্ন দেখে, দুঃস্বপ্ন দেখে, ঘুমাইলে অনেকে স্বপ্ন দেখে, অনেকে মনে রাখতে পারে, অনেকে মনে রাখতে পারে না। ধরেন আমি যদি বলি যে আমি স্বপ্ন মনে রাখতে পারি না, তখন এই যে দুঃস্বপ্ন দেখলাম কবে, এখন তো আমি চাইলে এটা স্কিপও করতে পারবো না, বিকজ এটা ধরেন কিউ কার্ডে আসছে। সো আমি ক্ষেত্রে কী করতে পারি, আমাকে চাওয়াবাজির আশ্রয় নিতে হবে। হুম এখন চাওয়াবাজি যে করবো, আমার তো মাথায় মিনিমাম একটা আইডিয়া থাকা লাগবে। এখন ধরেন দুঃস্বপ্ন কি, হ্যাঁ দুঃস্বপ্ন দেখলাম আমাকে বাঘ তাড়া করতেছে, এটুকু আমার মনে আছে, বাট বাঘ তাড়া করার পরে কি হচ্ছে না হচ্ছে এটুকু আমার মনে নাই। সো আমার কি হবে, আমি কি একটা প্রপার অ্যান্সার দিতে পারবো? আমি কি 1.5 মিনিট কথাবার্তা চালা যেতে পারবো? নো, আমার কনভারসেশনটা শুধুমাত্র ওই মধ্যে সীমাবদ্ধ থাকবে যে আই স এ টাইগার ওয়াজ চেজিং মি। এবং অনেক সময় চেজ শব্দটা যদি আমাদের না জানা থাকে তাহলে আমরা বলতে পারবো এ টাইগার ওয়াজ রানিং মি। হ্যাঁ, এইসব ফালতু কিছু স্ট্রাকচার ইউজ করবো, গ্রামাটিক্যালি ভুলভাল জিনিসপত্র ইউজ করবো, এতে করে নিজের বারোটা আমরা নিজেই বাজায় ফেলবো। আমরা এক্সামিনারকে বলে দিব যে আসলে আমরা একটা খুবই নাদান স্টুডেন্ট, আমাদের মাথায় আসলে ভোকেব নেই, ইভেন আমরা ইমাজিনেশনও করতে পারি না। এটার জন্য কি করতে হবে, এটার জন্য যে কোনো সিচুয়েশনেই, যে কোনোভাবেই হোক আমাকে কিছু না কিছু নলেজ গ্যাদার করতে হবে, এবং এটার জন্য বেস্ট ওয়ে হচ্ছে পড়তে হবে। অনেকেই মাক্কারের বইটই পড়ে, আমি এটাকে একেবারেই ডিমোটিভেট করব না, এটার এগেনস্টে কিছু আমার কথা আছে। যেমন মাক্কারের বই অনেকে মুখস্থ করে, হ্যাঁ সিনারিও মুখস্থ করে, এইটাকে আমি পছন্দ করি না। বাট তুমি যদি আইডিয়ার জন্য পড়ো যে ঠিক আছে এটাকে এইভাবে গুছিয়ে অ্যান্সার দেওয়া যায়, দ্যাটস ফাইন, বাট অ্যান্সার মুখস্থ করার কিছু নাই। ওকে। সো তোমাকে ডিফারেন্ট সিচুয়েশনের কিছু না কিছু জিনিস তোমাকে জানতেই হবে। এবং একটা জিনিস তোমাকে বলে রাখি, তোমাদের বলে রাখি যে স্পিকিংয়ের কিউ কার্ডে এমন কোনো জিনিস কখনোই তোমাদেরকে দিবে না যেটা সম্পর্কে তোমাদের মিনিমাম কোনো আইডিয়া নাই, এরকম জিনিস কখনো দিবে না। তোমাকে কখনো বলবে না যে সূর্যের পারমাণবিক বিক্রিয়া কী এবং কেন ওটা ব্যাখ্যা করো, এটা কখনো আসবে না। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব বেশি না মঙ্গল গ্রহের দূরত্ব কম, এই ধরনের প্রশ্ন তোমাকে কখনো করবে না। রাদার তোমার ফ্যামিলিয়ার যেসব টপিক আছে সেই টপিকগুলো থেকেই তোমাকে প্রশ্ন করবে। ওকে। সো ফ্যামিলিয়ার টপিক খুব বেশি নাই। হ্যাঁ, এগুলো তোমরা চাইলে যে কয়েকটা বই যদি পড়ো, অনলাইনে একটু সার্চ করলে তোমরা অসংখ্য টপিক পেয়ে যাবে, এবং এই পেজ থেকে তোমাদের সাথে অসংখ্যবার অনেক টপিক শেয়ার করা হচ্ছে এবং হবে। এইগুলোর সাথে তোমরা একটু রিলেভেন্ট থাকার চেষ্টা করো, তাহলে দেখবে যে বিভিন্ন বিষয়ের উপর তোমাদের যে নলেজ ডোমেন সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাবে। এবং সবসময় যেটা করতে পারো সেটা হচ্ছে, যেটা আমরা যেটা দেখলাম, পয়েন্ট, রিজন এবং এক্সাম্পল, এই জিনিসটা যদি একটু মাথায় রাখো তোমাদের অ্যান্সারগুলো বড় হবে এবং দে উইল সাউন্ড রিলেভেন্ট। ওকে, এই জিনিসটা একটু মাথায় রাখবে। এবার ভোকাবুলারি এনহ্যান্সমেন্টের জন্য আমি যদি একটু বলি যে এই যে রিজনের সময় চেষ্টা করবে যে তোমার কিছু রিলেটেড ভোক্যাব, টপিক রিলেটেড ভোক্যাব, যেগুলো আমরা শুরুতে আলোচনা করেছি, তুমি যে বিষয়ের উপর কথা বলতে চাও সেই বিষয় সম্পর্কিত কিছু ভোক্যাব যদি তোমরা অ্যাড করতে পারো তোমাদের লাইব্রেরিতে, দ্যাট উড বি রিয়েলি হেল্পফুল ফর ইউ। ওকে। সো আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই, যেমন ভুল সংশোধন করা। তোমরা আমাকে একটু কমেন্টে লিখো তো, যে ধরো তোমরা কোনো একটা জায়গায় ভুল করেছো, রাইট? সো এই ভুলটাকে সংশোধন করার জন্য আমরা কোন ভোক্যাবটা ইউজ করতে পারি? তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আমাকে। লেটস সে ভুল সংশোধন করা, কি করতে পারি আমরা ভুল সংশোধন করার জন্য? ভুল সংশোধন করে আমরা কিছুটা ইমপ্রুভ করতে চাই, কোন ভোক্যাবটা আমরা ইউজ করতে পারি? আই এম সরি, এটা তো দুঃখ প্রকাশ করা হলো, বাট এটা কি ভুল সংশোধন করার জন্য কিছু হলো?
লেট মি কারেক্ট মাই সেলফ। ওকে, আর কারো কোনো আইডিয়া আছে? আচ্ছা, তোমরা সংশোধন শব্দটা শুনেছো কখনো? সংশোধন? আমি একটা ওয়ার্ড লিখেই কমেন্ট বক্সে, হ্যাঁ, তোমরা একটু দেখো শব্দটা, দেখো ইউজ করতে পারো কিনা। অ্যামেন্ড, খুব ভালো ওয়ার্ড কিন্তু, হ্যাঁ, অ্যামেন্ড। এই শব্দটা ইউজ করে যদি পারো তাহলে আমাকে কেউ দু একটা সেন্টেন্স কমেন্ট বক্সে লিখো, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের আসলে বুঝতে পেরেছো কিনা। অ্যামেন্ডমেন্ট টু ইমপ্রুভ সামথিং, টু ফিক্স সাম এরার্স। সো দেখো, চারটা শব্দের পরিবর্তে আমি একটা শব্দ ইউজ করছি, অ্যামেন্ড। লেট মি অ্যামেন্ড মাই মিস্টেক্স। এর কারেক্টের চাইতে অ্যামেন্ড খুব ভালো ওয়ার্ড, এটা ব্যান্ডে 8 to 9 লেভেলের ওয়ার্ড। সো এই যে বিভিন্ন ওয়ার্ড, ছোট শব্দ, বাট এগুলোর ইম্প্যাক্ট কিন্তু অনেক। এই ধরনের কিছু ওয়ার্ড তোমার মাথায় রাখতে হবে। সিচুয়েশন ওয়াইজ তুমি অবশ্যই এগুলো তোমার ব্যবহার করা শিখতে হবে। ওকে, সো পাওয়ার অফ ভোক্যাব অনেক বেশি, এই জিনিসটা তোমাদের যেন মিস না হয়। ওকে, এবং এই এক্সাম্পল যখন তোমরা দিবা তখন চেষ্টা করবা এই ভোক্যাবটাকে হাইলাইট করে এক্সাম্পলটা দেওয়া যায় কিনা। ওকে, এবং এই এক্সপিরিয়েন্সের সাথে যেটা আমি বলেছিলাম একটু আগে, যে এক্সাম্পলটা তুমি চাইলে এক্সপিরিয়েন্স তোমার যদি থাকে দিতে পারো, বা বানোয়াট কোনো এক্সাম্পলে দিতে পারো যেটা একটু রিয়েলিটির সাথে সম্পর্কযুক্ত। এমন কোনো এক্সাম্পল দিও না যেটাতে বোঝাই যাচ্ছে যে আসলে এটা বানোয়াট কথাবার্তা। ওকে, অনেক স্টুডেন্টসরা কিছু আগরুম বাগরুম এক্সাম্পল দেয় যেগুলো আসলে রিলেভেন্টও না, প্লাস এগুলো আসলে রিয়েল লাইফের সাথে একদমই কোনো কানেকশন নাই। এই ধরনের এক্সাম্পল না দেওয়াটাই ভালো। দিলে হলে তুমি কিছু ভালো এক্সাম্পল দিতে পারো, লাইক তোমার রিয়েল লাইফের সাথে রিলেভেন্ট এরকম কোনো এক্সাম্পল দিতে পারো। বা যদি মনে হয় যে না, এখানে এক্সাম্পল দিলে আমার আসলে অ্যান্সারের কোয়ালিটি খারাপ হয়ে যায়, বাট আই এম স্ট্রাগলিং টু ফাইন্ড অ্যান এক্সাম্পল, জাস্ট অমিট, জাস্ট স্কিপ ইট। ওকে, যেমন ধরি যে অমিট শব্দটা আমি ইউজ করলাম, হ্যাঁ, অমিট, এটা আমি একটু টাইপ করে দিই, অমিট, সুন্দর একটা ওয়ার্ড। স্কিপ বলার চাইতে অমিট বলাটা ভালো, বাদ দেওয়া। ওকে, এই যে ধরো প্র্যাকটিস যখন করতে থাকবে এ ধরনের ওয়ার্ড তোমার তোমার ঠোঁটের আগায় থাকবে বেসিকলি, তখন যখন তুমি সুযোগ পাবে এই জিনিসগুলো তুমি ইউজ করে ফেলবো। ওকে, দেজ আর রিয়েলি সিম্পল অ্যান্ড গুড ওয়ার্ডস, বাট ম্যাক্সিমাম মানুষ এই শব্দগুলো আসলে জানে না, দ্যাটস ওয়াই তারা আসলে ইউজ করতে পারে না, বাট দেজ আর রিয়েলি গুড ওয়ার্ডস। ওকে, সো এই ছিল আমাদের মোটামুটি আজকের পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এবং আমার স্পিকিং ক্লাস। এখন আমি তোমাদের কোয়েশ্চেন এবং অ্যান্সার দেব। এখানে আমাদের বেশ কিছু, হ্যাঁ, লেট মি অ্যামেন্ড মাই সেলফ, দ্যাটস এ রিয়েলি গ্রেট এক্সাম্পল। ওকে, সো চেষ্টা করবে এইভাবে ধীরে ধীরে ছোট ছোট কিছু সেন্টেন্সের মাধ্যমে নতুন নতুন ওয়ার্ডগুলোর সাথে ইনকর্পোরেট করার জন্য। তাহলে তোমাদের জন্য যখন একবার বুঝে যাবে যে কোন কেসে কোন ওয়ার্ডটা ইউজ করা যায়, তোমাদের জন্য জানার পথটা ইন্টারেস্টিং হবে। তখন আর ওই যে বোরিংনেস, ভাল লাগতেছে না, মনোটোনি, এইসব জিনিসগুলো আসবে না। আমরা সবসময় বলি হচ্ছে বোরিং, বাট আমরা কি মনোটোনাস শব্দটা বলতে পারি না? আমরা এই ধরনের শব্দগুলো ইনশাল্লাহ ব্যবহার করার চেষ্টা করবো, তাতে আমাদের লার্নিংটা কিছুটা ফান হবে, ইন্টারেস্টিং হবে। ওকে, আচ্ছা স্যার, স্পিকিংয়ে ওয়াসি আহমেদ সামি প্রশ্ন করেছেন, স্যার স্পিকিংয়ে নির্দিষ্ট সময়ের মধ্যে ভালো এন্ডিং কিভাবে দিব? ফ্লুয়েন্টলি বলতে পারি কিন্তু গোছানো এন্ডিং দিতে পারি না। ওকে, চমৎকার কোয়েশ্চেন। এক্ষেত্রে কিভাবে ইমপ্রুভ করবো? সো এটাতে আমি একটা ছোট্ট পরামর্শ দিব, যে আমি আমার পার্সোনাল এক্সাম্পল যদি দিই, আমি যখন স্পিকিং টেস্ট দিয়েছিলাম, আমি কিউ কার্ড কিন্তু 2 মিনিট কথা বলি নাই। এজন্য 2 মিনিট কথা বলতেই হবে, এই যে একটা বাধ্যবাধকতা, 2 মিনিট কথা বলতেই হবে, হ্যাঁ, এইটার উপর আমি আসলে বিশ্বাস করি না। আমি আমার যতটুকু মনে আছে, আমি মনে হয় 1 মিনিট 40 সেকেন্ড কি 45 সেকেন্ড ম্যাক্সিমাম, এর মধ্যে আমি কথাবার্তা বলে আমি র্যাপ আপ করে ফেলেছি আমার অ্যান্সার। ওকে, সো যদি তোমার এরকম হয় যে তুমি অ্যান্সারটাকে গুছায় বলতে পারছো, কিন্তু শেষ দিকে এসে তোমার মনে হচ্ছে যে আই এম জাস্ট স্ট্রেচিং ইট টু ফার, I would suggest you to just stop it, wrap it up quickly. For example, যখন তোমার সম্পর্কে বলতে বলা হবে, let's say talk about yourself or tell me about yourself, I am অমুক, but you can call me তমুক। এটুকু বলার পরে অনেক সময় তারা প্যারেন্টস হাবিজাবি নিয়ে আসে। আমি পার্সোনালি একটা পক্ষপাতী না, rather focus the answer based upon yourself. Currently I live here, which is a historical place. I am
preparing for IELTS because I want to go to study abroad. Done. ডো নট স্ট্রেচ এনিথিং ফার্দার। ফ্লুয়েন্টলি বলতে পারো, গোছন এন্ডিং দিতে পারি না। এটার আরেকটা উদাহরণ যদি আমি দেই, ধরো এটা ফার্স্টে যে কোয়েশনটা করেছি আমি, হ্যাঁ, যে পার্ট 3 এর জন্য, যে ডু ইউ বিলিভ দ্যাট ইট হ্যাজ এনি লং টার্ম ইম্প্যাক্ট অন ইকোনমি। সো আমরা প্রথমে যতটুকু অ্যান্সার দিলাম, ইয়েস আই ডু বিলিভ ইট হ্যাজ লং টার্ম নেগেটিভ ইম্প্যাক্ট ইন দি ইকোনমি বিকজ মোস্ট পিপল হু আর লিভিং ইন দ্য সিটি দে হ্যাভ হাই ইনকাম ব্র্যাকেট, দে আর এনজয়িং দেয়ার লাইফ, অ্যান্ড ওয়েন দে মুভ অন টু দ্য ভিলেজেস দে ক্যানট ফাইন্ড দ্য জব দ্যাট সুটস দেয়ার capability. As a result, employment rate drops, and it has long-term impact on the economy. So I do believe এই যে আমি একটু emphasize করছি, কিসের উপরে emphasize করছি, আমার previous tense, যে আমি কি মনে করি। So I do believe that shifting people from from town to the village has a long-term impact on the economy. বা এক্ষেত্রে আমি লং টার্ম ইম্প্যাক্টে বলতে পারি ডেট্রিমেন্টাল ইম্প্যাক্ট অন দি ইকোনমি। সো একটা ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করলাম, বাট আমি কিন্তু কি করলাম, আমি আমার যে অরিজিনাল স্ট্যান্স সেটাতে কিন্তু বজায় রাখছি, রাইট? সো যখনই তোমার মনে হবে যে তুমি অ্যান্সার বলে ফেলেছো, তোমার পয়েন্টগুলোকে তুমি কাভার করে ফেলেছো, ডো নট সে এনি রিলেভেন্ট থিংস, রাদার ইউ শুড কনক্লুড ইউর অ্যান্সার। ছোট্ট একটা কনক্লুডিং অ্যান্সার বা স্টেটমেন্ট ব্যবহার করে তুমি অ্যান্সারটাকে র্যাপ আপ করে ফেলবা। এখানে অ্যাডিশনাল কোনো আইডিয়ার দরকার নেই। অ্যাডিশনাল আইডিয়া আসতে থাকবেই, এবং যখন তুমি বেশি বেশি আইডিয়া দিতে থাকবে তখন তোমার কোহেরেন্স অ্যান্ড কোহেশন, যে পার্ট আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, স্পিকিংয়েও এটা আছে, বাট এটা আসলে খুব বেশি ইম্প্যাক্ট এখানে না, এটা ফ্লুয়েন্সির উপর একটা মাঝে মধ্যে ইম্প্যাক্ট পড়ে যায়, এইটার উপর একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসবে, তোমার অ্যান্সারগুলো ইরেলেভেন্ট হয়ে যাবে, রাইট? সো যতটুকু তোমার পয়েন্ট ব্যাখ্যা করা শেষ, এক্সাম্পল দেওয়া শেষ, রিজনিংও বলে ফেলেছো, স্টপ, এবং একটা এন্ডিং টোন রাখবে তোমার গলায় যে তোমার অ্যান্সার দেওয়া শেষ। ওকে, এই যে যখন আমি ওকে বা শেষ, এই যে একটা এমফাসাইজ দিয়ে বলি, এটাও কিন্তু একটা ইম্প্যাক্ট ফেলে। ওকে, সো চেষ্টা করবে এই ধরনের কিছু ভার্বাল কিছু ফিডব্যাক তোমার এক্সামিনারকে দেওয়ার জন্য, যাতে সে বুঝতে পারে তোমার অ্যান্সারটা আসলে শেষ। অনেক স্টুডেন্ট মাঝে মধ্যে কমপ্লেন করেছে, আর আমি বুঝতে পারি যে আমার কথা বলার সময় এক্সামিনার আমাকে আমার অ্যান্সার না শুনে আরেক কোয়েশনে চলে যায়। এটা হতে পারে অনেক কারণে, তার মধ্যে একটা অন্যতম বড় কারণ হচ্ছে যে তুমি যখন অ্যান্সার দিচ্ছ, তোমার অ্যান্সারে আসলে কোনো এন্ড ইনসাইট নাই, তুমি বলতেছোই। এটা একটা সিনারিও হতে পারে, আবার হয়তো তুমি বলতেছোই না কিছু, এই সময় এক্সামিনার কোয়েশ্চেন স্কিপ করে পরবর্তীতে চলে যাবে। ওকে, সো you should add an ending tone to your answers so that the examiner can understand that your answer is now finished. Okay, I hope I answered your question. নতুন কিছু কমেন্ট আসছে আমাদের, একটু দেখি। টিডিএস বলা যাবে না? হ্যাঁ, টিডিএস বলা যাবে, অফকোর্স টিডিএস বলা যাবে। টিডিএসটা সাধারণত আমরা কিছুটা বোরিং কাজের জন্য বলতে পারি, যেটা আমাদের ধৈর্য কম, বিরক্তিকর, এই ধরনের কাজের জন্য আমরা টিডিএস বলতে পারি। গুড। কাইন্ডলি ভোক্যাব এনহ্যান্স করার জন্য আরও কিছু বলবেন। ভোক্যাব এনহ্যান্স করার জন্য আসলে আমি যতই বলি কোনো লাভ হবে না, আনলেস ইউ স্টার্ট প্র্যাকটিসিং। এই ওয়ার্ডগুলো দীর্ঘদিনের প্র্যাকটিসের ফল। সো একদিন দুই দিনেই ভোক্যাবে খুব ভালো ইমপ্রুভমেন্ট আশা করা ঠিক না, বাট দ্য মোর ইউ লার্ন নিউ থিংস, the more you practice new things, the better you will be at delivering them. সো যখন আমরা চেষ্টা করবো যে কিছু ভালো ওয়ার্ড শেখার জন্য, আমরা শুধুমাত্র একটা মুখস্থ করবো না, রাদার উই শুড অ্যাপ্লাই ইট ডে টু ডে লাইফ। ওকে, যেমন এই যে আমরা আজকে দুটা ওয়ার্ড দেখলাম, যে অ্যামেন্ড এবং হচ্ছে অমিট। সো এইগুলোকে আমরা যখন প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করা স্টার্ট করব, তখনই আমাদের মধ্যে অ্যাকচুয়ালি ইমপ্রুভমেন্ট আসবে। যখন আমরা বলবো স্কিপ ইট, এটার পরিবর্তে যখন অমিট দিস, আই লাইক টু অমিট দিস, যখন স্কিপের পরিবর্তে অমিট শব্দটা আমরা বলতে পারবো ফ্রিকুয়েন্টলি, তখনই বুঝবো যে আমাদের মধ্যে কিছুটা হলেও পরিবর্তন আসে। যখন আমরা বোরিংয়ের পরিবর্তে বলবো মনোটোনাস, টেডিয়াস, তখন আমাদের মধ্যে জিনিসগুলোর ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো। ওকে, সো দ্য মোর ইউ প্র্যাকটিস, দ্য মোর ইউ এক্সপোজ ইউরসেলফ টু নিউয়ার ওয়ার্ডস, দ্য বেটার ইউ উইল বি। এবং দ্যাটস ওয়াই লাস্ট ক্লাসে আমি বলেছিলাম যে নিউজ পেপার ইজ দ্য বেস্ট ওয়ে টু লার্ন নিউ ভোক্যাবস। ওকে, সো ইউ শুড prioritize reading newspapers on a day-to-day basis. আর কি কোয়েশ্চেন ছিল এখানে? I can make many sentence but I cannot fluently conversation anyone. Okay, so আপনার গ্রামারেও কিছু প্রবলেম আছে, if you don't mind আমি একটু কারেক্ট করে দিলাম, এখানে আপনার গ্রামারের প্রবলেম আছে, so you should rather focus more on improving your grammar first. Okay, এখন গ্রামারের মধ্যে ব্যাপারটা হচ্ছে স্পিকিং এর জন্য আমাদের খুব বেশি গ্রামার জানার প্রয়োজন নাই, রাইটিং এর জন্য বেশ ভালো গ্রামার জানারই প্রয়োজন আছে, যারা টার্গেট হচ্ছে 5.5 to 6, ওই রাইটিং এর মতোই। স্পিকিংয়ে 6 পাওয়ার জন্য খুব বেশি কমপ্লেক্স সেন্টেন্স বলার প্রয়োজন নাই, বাট 7, মোর দ্যান 7 অফকোর্স ইউজ করতে হবে। এইটার জন্য তো মাস্ট ন্যাচারাল ফ্লো যেটা, সেটাও লাগবে।
ওকে, সো এটার জন্য আমি যেটা বলবো রুবেল হোসেন আপনাকে, যে আপনি রাইটিংয়ের পাশাপাশি স্পিকিংটাতে একটু ভালো জোর দেন, আপনার রাইটিংও ইমপ্রুভ করতে হবে। আর ফ্লুয়েন্টলি কনভারসেশনের জন্য যেটা বললাম, যে ভুল হলেও আপনি কনভারসেশন চালায় যাবেন। ওকে, ভুল করতে করতেই মানুষ বেসিকলি শেখে। আপনি যখন ভুল করতে থাকবেন তার মানে আপনি এটা কারেকশনও করতে পারবেন, এবং নিজের ভুল যদি বুঝতে পারেন যে ঠিক আছে আমি আসলে এখানে এই সেন্টেন্স যেটা ইউজ করেছি সেটা আসলে ভুল ছিল, তার মানে আপনি মোটামুটি 50% কাজ কমপ্লিট করে ফেলেছেন, যে আপনি ভুলটা বুঝতে পেরেছেন। দেন বাকি 50% হচ্ছে ভুলটাকে ফিক্স করে ফেলা। ওকে, ফ্লুয়েন্টলি কনভার্সেশনের জন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আমি আমার স্পিকিং ইমপ্রুভের জন্য অনেক প্র্যাকটিস করেছি, অনেক 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 ঘন্টা, লাইক মনে হয় আমি এক মাস না 2 মাসে মানে আমি 100 ঘন্টার বেশি শুধু ইংরেজিতেই কথা বলছি। লাইক এটা হচ্ছে 1-to-1 গ্রুপে, যেটা আমি বলেছিলাম ক্লাসের শুরুতে, যে মেসেঞ্জার গ্রুপে আমরা কথা বলতাম। সো 100 ঘন্টা ইংরেজিতে কথা বললে আপনি দেখেন আপনার ইংরেজি ইমপ্রুভমেন্ট না হয়ে কই যায় আপনার ইংলিশ। আপনি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আপনি প্রতিদিন 1 ঘন্টা ইংরেজিতে কথা বলেন, 2 সপ্তাহ পরে আপনি দেখেন আপনার লেভেলটা কোথায় যায়। বাট সমস্যা হচ্ছে আমাদের ওই ধৈর্যটাই নাই। আমরা 15 মিনিটের একটা স্পিকিং সেশন দিয়ে আমরা দুর্বল হয়ে যাই, আমাদের আর ওই প্যাশন কাজ করে না, ও অনেক পড়ে ফেলছি। বাট ইটস নাথিং, ইউ শুড প্র্যাকটিস ডেইলি। সপ্তাহে একদিন 1 ঘন্টা প্র্যাকটিস করার চাইতে প্রতিদিন 5 মিনিট করে কথা বলা ভালো, বিকজ দ্যাট উইল বিল্ড ইউর কনসিস্টেন্সি। এটা আপনার লং টার্মে কাজে দিবে। সপ্তাহে একদিন কথা বলবেন, 6 দিন ভুলে যাবেন, 7 দিনের দিন আবার স্টার্ট ফ্রম জিরো, কোনো লাভ নেই। ওকে, সো কনসিস্টেন্সি ইজ দ্য কি। নাসিরুদ্দিন আমাদের প্রশ্ন করেছেন, স্যার কিউ কার্ডের অ্যান্সার কি লিখে মুখস্থ করা ভালো? অ্যাবসোলুটলি নট। কিউ কার্ডের অ্যান্সার মুখস্থ করা ভালো না, বিকজ আমি যেটা বলেছিলাম যে সামটাইমস কিউ কার্ডের শেষে ইউল বি আস্কড এ ফলো আপ কোয়েশ্চেন্স। এখন এই ফলো আপ কোয়েশ্চেনে যদি আপনি অ্যান্সার দিতে না পারেন, এক্সামিনে বুঝে যাবে যে আপনি আসলে অ্যান্সারটা মুখস্থ করে আছেন। ওকে, সো দ্যাট উড বি এ ব্যাড নিউজ ফর ইউ। So I would definitely not recommend it. Rather, you should focus more on how to come up with organic answers, authentic answers. Okay, so that way you will improve your thinking capability, and that way you also improve your chance of getting a good score. Okay, নাসিরউদ্দিন মুখস্থ করবেন না। আসমাউল সেলিম আমাদের প্রশ্ন করেছেন, স্যার বিভিন্ন কোচিংয়ে বলে যে গ্রামার ম্যাটার করে না, গ্রামার ছাড়াই 6 পাওয়া যায়, এটা কতটুকু সত্যি? কারণ গ্রামার তো ম্যাটার। অ্যাবসলিউটলি বুলশিট, এটা আসলে ফালতু কথা। আমি যে 4টা ক্রাইটেরিয়ার কথা বললাম, ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন, গ্রামার অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স, এই 4টার উপর বেস করে আপনার স্কোরিংটা হবে। সো আপনি যে বলে যে গ্রামার ছাড়াই 6 পাওয়া যায়, অ্যাবসলিউটলি এটা ইটস রিডিকুলাস। সো এটা আমি একটা ওয়ার্ড লিখে আমার এই মাত্র মাথায় আসলো, যেটা রিডিকুলাসের পরিবর্তে আমরা চাইলে ইউজ করতে পারি দিস ইজ অ্যাবসার্ড। ওকে, সো এটা কোনো ভিত্তি নাই। হ্যাঁ, আপনি গ্রামার পারেন না, ধরেন আপনাকে প্রশ্ন করা হচ্ছে যে ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, পাস্ট কিন্তু, হ্যাঁ ভিজিট করে আসছেন, আপনি এখন এটাকে ভবিষ্যতে বলা স্টার্ট করছেন, আপনার গ্রামার না আপনাকে কি মার্কস দিবে? এটা আমি বিশ্বাস করি না যে গ্রামার ছাড়া আপনি 6 পাবেন। গ্রামার আপনাকে ইউজ করতে হবে কিছু না কিছু এক্সটেন্টে। সো গ্রামারের দিয়ে 6 আসবে না। বাকি যে 3টা মডিউল আছে বা যে ক্যাটাগরি আছে সেগুলোর উপরে কিন্তু একটা ইম্প্যাক্ট আছে, রাইট? সো শুধু গ্রামার দিয়ে বা গ্রামার ছাড়া 6 পাওয়াটা ইটস নট ফিজিবল। স্পিকিং পরীক্ষায় কিউ কার্ড কমন পড়া কি সম্ভব? নাহিদা সুলতানা প্রশ্ন করেছেন। কমন বলতে আপনি একটা একটা রিলেভেন্ট টপিক পেতে পারেন, একদম হুবহু হয়তো কমন পড়বে না। বাট আমি যদি একটু শেয়ার করি আপনাদের সাথে, যেমন ধরেন আমরা অনেকেই কিছু টপিক পেয়ে থাকি যে ডিসক্রাইব এ পার্সন দ্যাট ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট, ডিসক্রাইব এ পার্সন দ্যাট ইউ অ্যাডমায়ার দ্য মোস্ট। সো যে মানুষকে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, এখন এই টপিকটাকে ঘুরিয়ে বলা যেতে পারে কি, ডিসক্রাইব এ পার্সন ইউ লাইক দ্য মোস্ট, ডিসক্রাইব এ পার্সন হুম ইউ লাভ দ্য মোস্ট, অর ডিসক্রাইব এ পার্সন হু ইউ লাইক টু বি এ রোল মডেল, ডিসক্রাইব এ পার্সন হু হ্যাজ ইন্সপায়ার্ড ইউ। সো এই যে একটা ব্রাঞ্চ থেকে সাব ব্রাঞ্চে যায়, এগুলো হয়, এগুলো কমন। কিন্তু হুবহু একটা টপিক কমন পাওয়া মুশকিল। আরও কিছু কমন টপিক কী কী থাকতে পারে, যেমন ধরেন ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ হ্যাভ ভিজিটেড, এটা একটা হতে পারে। এটার পাশাপাশি আর কী কী হতে পারে সাব ব্রাঞ্চের মধ্যে যদি বলি, ডিসক্রাইব এ পপুলার ট্যুরিস্ট স্পট ইন ইউর কান্ট্রি, এটাও কিন্তু এটা সাব ব্রাঞ্চ। সো এই ধরনের কিছু টপিক যদি আপনারা প্র্যাকটিস করেন, এটা থেকে আপনাদের মধ্যে সাব ব্রাঞ্চগুলোতে আপনারা কিছু জিনিস কমন পেয়ে যাবেন। তাই বলে হুবহু কমন কিন্তু পাওয়া যায় না, এটা খুবই রেয়ার। ইউকের মানুষের অ্যাকসেন্ট কেমন শুনে কি সব বোঝা যায়? নাহিদা সুলতানা একটা প্রশ্ন করেছেন, ইউকের মানুষের অ্যাকসেন্ট চ্যালেঞ্জিং সামটাইমস, যখন তারা খুব দ্রুত কথা বলে কিছুটা চ্যালেঞ্জিং।
আর মোস্ট অফ দ্য কেসেস তারা আসলে ডে টু ডে লাইফে খুব বেশি দ্রুত কথা বলে না। আমি ওভার দ্য ফোন স্পেশালি এটা একটু চ্যালেঞ্জিং। ওভার দ্য ফোনে চ্যালেঞ্জিং বিকজ দে রিয়েলি টেন টু টক ফাস্ট, এবং তাদের যে অ্যাকসেন্ট, এই অ্যাকসেন্টের জন্য সামটাইমস আমার নিজের একটু থতমত খেয়ে যেতে হয়। বাট ইন রিয়েল লাইফ যখন ফেস টু ফেস আমি যখন স্যারদের লেকচার শুনি, অত বেশি মানে স্ট্রাগল করে না, সব কিছু ঠিক মতো বোঝে। যেটা দে স্ট্রাগল উইথ আওয়ার প্রোনাউন্সিয়েশন, আমাদের কিছু প্রোনাউন্সিয়েশন প্রবলেম থাকে, এগুলোর জন্য তাদের বুঝতে প্রবলেম। যেমন লাস্ট ক্লাসে আমি ড্রব্যাক শব্দটা বলেছিলাম, ডিসঅ্যাডভান্টেজের পরিবর্তে ড্রব্যাক। দ্য টিচার ওয়াজ রিয়েলি স্ট্রাগলিং, তো সে দুইবার আমার কাছে শুনতে চাইলো যে আমি কী বলছি। দেন আমি ড্রব্যাকের পরিবর্তে ডিসঅ্যাডভান্টেজ বললাম। দেন সে একটা হাসি দিল, হাসি দিয়ে বুঝতে পারলো যে ও ড্রব্যাক ড্রব্যাক, ওকে ওকে। সো এগুলো একটু টুকটাক প্রবলেম, বাট ইটস নট মেজর, খুব বড় কিছু না। আচ্ছা, আয়নার সামনে থেকে অ্যান্সার দিয়ে ফেলেছি। আমাদের এখানে নতুন কিছু কমেন্ট আসছে। ক্যাটাগরিজ টপিকগুলো প্র্যাকটিস করলে একটা ভালো সাপোর্ট পাওয়া যায় স্পিকিং টেস্টে, ফর ইনস্ট্যান্স পার্সন থিং প্লেস অ্যান্ড সোন। হ্যাঁ, নাজমুল হোসেন সম্রাট, থ্যাংক ইউ ফর রেসপন্স। আমি এটার কথা বলছিলাম যে সাব ব্রাঞ্চে আপনি কিছু কমন পেয়ে যেতে পারেন। ওকে, কিউ কার্ড নোট করে নিয়ে কিছু টিপস দিন। আচ্ছা, নোটসের জন্য আমি যেটা বলবো সেটা হচ্ছে অনেকেই সেন্টেন্স লেখা স্টার্ট করে। কী করে, যখন তাদের 1 মিনিট সময় দেওয়া হয় টেকিং নোটসের জন্য, তারা সেন্টেন্স লিখে প্যারাগ্রাফের মতো একটা লেখার চেষ্টা করে। অ্যাবসোলুটলি ভুল ধারণা এটা, এবং এটা আসলে করে আপনি খুব বেশি লাভও করতে পারবেন না। বিকজ কোয়েশ্চেন থাকে হচ্ছে ধরেন 3 থেকে 4টা বা 4টা কোয়েশ্চেন ধরেন, আপনি 1 মিনিটে কয়টা সেন্টেন্স লিখবেন, তাই না? সো 1 মিনিট আপনি ধরেন সর্বোচ্চ 2টা থেকে 3টা সেন্টেন্স লিখতে পারলেন, বাট বাকি কোয়েশ্চেনগুলোর জন্য কী করবেন? এবং শুধুমাত্র 2টা থেকে 3টা সেন্টেন্স যদি আপনি লিখেন, আপনি বলতে এটা কিন্তু 10 সেকেন্ড বা 20 সেকেন্ডও সময় লাগবে না। বাকি সময়টা কী করবেন? রাদার এই সময় আমরা যেটা করব, আমরা নোটস নিব হচ্ছে বুলেট পয়েন্ট আকারে। আমরা যখন রচনা লিখি, রচনার সময় আমরা কী লিখি? সূচনা বা সূচনা লিখি বা ভূমিকা লিখি, তারপর হচ্ছে একটা বুলেট পয়েন্ট আনি যেটার অবদান কী, শেষে একটা উপসংহার লিখি না? সো এগুলো হচ্ছে আমার বুলেট পয়েন্টস। আমার মূল টার্গেট থাকবে হচ্ছে বুলেট পয়েন্টস লেখা, এবং বুলেট পয়েন্টস যখন আমি লিখবো, আমি একটা সিকোয়েন্সে বুলেট পয়েন্টস লিখবো, যে ফার্স্ট বুলেট পয়েন্ট এটা, ফার্স্ট বুলেট পয়েন্টের পরে সেকেন্ড বুলেট পয়েন্ট আসবে, এবং এটার মধ্যে আমরা যে ফিলারের কথা যে বলেছিলাম, ফিলারের কাজটা হচ্ছে এই 2টা বুলেট পয়েন্টের মধ্যে একটা লিঙ্ক আপ তৈরি করা। ওকে, সো ধরেন আমার কিউ কার্ডের টপিক হচ্ছে describe a place that you have recently visited. So first of all, first question, where was it? Second question, when did you visit it? Who were you with? Stuff like that. So first questionটা ছিল where was it? So বাংলাদেশের শিক্ষার্থীদের একটা কমন ডেস্টিনেশন হচ্ছে কক্সেস বাজার। So let's talk about Cox's Bazar. So I visited Cox's Bazar. That's my first point. Second, when I visited it. So let's say একটা hypothetical scenario. Let's say I visited that place in January 2025. So আমি লিখবো হচ্ছে কক্সেস বাজার জানুয়ারি 2025। এই যে কক্সেস বাজার আমি গিয়েছিলাম, কবে গিয়েছিলাম? জানুয়ারি 2025। এইখানে আমি কিছু অ্যাডিশনাল ডিটেলস এখন অ্যাড করবো। ওকে, হু ওয়ার উইথ ইউ, এটা যদি বলবো যে ঠিক আছে, মি অ্যান্ড সাম অফ মাই ফ্রেন্ডস ওয়ার উই ওয়েন্ট দেয়ার। ওকে, সো পরের সেন্টেন্সের জন্য, পরের কোয়েশনের জন্য আমি লিখবো মি প্লাস ফিউ অফ মাই ফ্রেন্ডস। আমার নোট হবে এরকম, আমি কিন্তু লিখবো না যে আই ওয়েন্ট টু কক্সেস বাজার, এই সেন্টেন্সটা আমি লিখবো না। রাদার আই শুড টেক জাস্ট দ্য অ্যান্সার কক্সেস বাজার। কখন? জানুয়ারি 2025। কীভাবে গেলাম? বাসে, ট্রেনে, হোয়াট এভার ইট ইজ, এই ডিটেলসটা আপনি অ্যান্সারের সময় দিবেন। এটা খুব বেশি লেখার দরকার নেই, বা মোড অফ ট্রান্সপোর্টেশন বাস লিখে রাখলেন, বাস অর ট্রেন অর এরোপ্লেন, হোয়াট এভার ইট ইজ। ফুল সেন্টেন্স কখনো লিখবেন না। ওকে, এটা আপনি সময় করতে পারবেন না। সো শাকিল চৌকিদার, আশা করি ফুল সেন্টেন্স না লিখে বুলেট পয়েন্ট লিখবেন এবং সিকোয়েন্স ওয়াইজ লিখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটার পরে কোনটা আসছে, একটা লজিক্যাল সিকোয়েন্স বজায় থাকবে, আপনার অ্যান্সারটা অনেক ভালো হবে। ওকে, আশা করি এটা আপনার কাজে আসবে। প্লিজ টেল মি উইচ পার্ট, রুবেল হোসেন আবার প্রশ্ন করেছেন, স্যার প্লিজ টেল মি উইচ পার্ট আর মোস্ট ইম্পর্টেন্ট ফর অ্যাচিভিং স্কোর 7+। 7+-এর জন্য আপনাকে মোটামুটি বেশ ভালো লেভেলের ইংলিশে কথা বলতে হবে। ওকে, সো ফার্স্ট অফ অল আপনার ফ্লুয়েন্সি ভালো হতে হবে, প্রোনাউন্সিয়েশন ভালো হতে হবে, সব কিছুই মোটামুটি ভালো হতে হবে। হ্যাঁ, সো 7 মোটামুটি একটা ম্যাজিক্যাল স্কোর। সো এটাতে আসলে মোটামুটি আপনার সব কিছুতেই ইম্পর্টেন্স দেওয়া উচিত। তবে এখানে যদি একটা পার্টিকুলার ইনস্ট্যান্সের কথা বলি, প্রোনাউন্সিয়েশন যদি একটু দুর্বল হয় 7+-এর জন্য আসলে এটা খুব বেশি ম্যাটার করে না, 7-এর জন্য অ্যাটলিস্ট। কয়েকটা জায়গায় যদি আপনি 2-4টা ভুলও করেন, প্রোনাউন্সিয়েশন খুব বেশি প্রবলেম হবে না। রাদার ইউ শুড ফোকাস মোর অন ফ্লুয়েন্সি, গ্রামাটিক্যাল অ্যাকুরেসি অ্যান্ড লেক্সিক্যাল রিসোর্স। প্রোনাউন্সিয়েশনটা আসলে একটু একটা কমপ্লিকেটেড ব্যাপার, বিকজ আমরা এটা খেয়াল করে দেখি যে আমরা যখন কথা বলি আমাদের মধ্যেও কিছু প্রোনাউন্সিয়েশন মিস্টেক হয়, এটা কমন। এটা আমরা যেহেতু নেটিভ না, যেহেতু একটা অ্যাকোয়ার্ড ল্যাঙ্গুয়েজ আমাদের ইংলিশ, সো দ্যাটস ওয়াই উই সামটাইমস মেক মিস্টেক্স ইন প্রোনাউন্সিয়েশন, সো দ্যাটস সামটাইমস ফরগিভেবল। যেটা আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম স্যারের, যে ড্রব্যাক হয়তো আমি যেভাবে হয়তো বলেছি স্যার হয়তো এভাবে অভ্যস্ত না শুনে, এটা একটা কমন। এবং
আরেকটা পার্সোনাল এক্সপিরিয়েন্স যদি বলি, সেটা হচ্ছে আমার ক্লাসে বেশ কিছু নাইজেরিয়ান আছে, রাইট? সো নাইজেরিয়ানরা যখন ইংলিশে কথা বলে খুব প্রবলেম হয় মাঝে মধ্যে বুঝতে। তাদের ইংলিশটা অদ্ভুত। কিছু কিছু জিনিস তারা খুব অদ্ভুতভাবে প্রনাউন্সিয়েট করে। আমার একটা ক্লাসমেট আছে, ওর নাম হচ্ছে শিওর। আমি কমেন্ট বক্সে লিখলাম। সো এটা কারো নাম হইতে পারে, আমি জানতামই না, বাট তাকে আমি 2 বার প্রশ্ন করেছি যে তোমার নাম কি, তখন সে আমাকে এটা স্পেল আউট করে দিল। ওকে, সো এগুলো একটু স্বাভাবিক। সো এই যে শিওর, আমি তো বুঝিই না যে তার নাম শিওর। তো যখন বললো SURE, ওয়ার আর ইউ ফ্রম, আই এম ফ্রম নাইজেরিয়া, ওকে। তখন আমি বুঝতে পারলাম যে আসলে তার এটা মানুষের নাম হইতে পারে। শুনতে অদ্ভুত লাগলেও, সো প্রনাউন্সিয়েশনে সামটাইমস কিছুটা স্ল্যাক আপনি পেতে পারেন, বাট ফ্লুয়েন্সিতে নো মার্সি। গ্রামারেও কিছু টুকটাক আমরা মিস্টেক করে থাকি 7 ব্যান্ডে, স্পেশালি একটা সেন্টেন্স স্ট্রাকচার হতে পারে, আর্টিকেলস, পার্টস অফ স্পিচ, এগুলো হতে পারে। আর একটা জিনিস আমি বলতে ভুলে গেছি, ইডিওমেটিক এক্সপ্রেশন, এটা আপনারা ইউজ করবেন। এটা 7.5 প্লাস বা 8 এগুলোর জন্য খুবই কাজে দেয় ইডিওমেটিক এক্সপ্রেশন। হ্যাঁ, এটা যে বল ফ্রম লাবু আমরা যেটা বলি। তারপরে আরেকটা ফ্রেজ আছে স্টুডেন্টের কাছে খুব কমন, কি জানো, ওভার দ্য মুন। হ্যাঁ, এটা ভুল ভালো অনেকে বলে, হ্যাঁ, অনেক জায়গায় ভুল ভালো এক্সপ্রেশন দেয় ওভার দ্য মুন বলে। এটাও দিতে পারেন, বাট এই এক্সপ্রেশনগুলো মাঝে মধ্যে খুবই কাজে দেয়। ওকে, সো এই জিনিসগুলো একটু খেয়াল করতে হলে প্রোনাউন্সিয়েশনটা কিছুটা আপনি ছাড় পেতে পারেন 7-এর বেশি দিলে। শাকিল চৌকিদার স্যার পার্ট 2 কিউ কার্ডের অ্যান্সার করার পর ওই বিষয়ে যখন ফলো আপ কোয়েশ্চেন করে তখন আর কিছু খুঁজে পাই না, কজ আমি যা জানতাম তা পার্ট 2-তে বলে ফেলছি। হোয়াট শুড আই ডু? এক্ষেত্রে চাওয়াবাজি করতে হবে। এবং এখানে যে ফলো আপ কোয়েশ্চেনটা থাকে, ফলো আপ কোয়েশ্চেনটা যে খুব ক্রিটিক্যাল ব্যাপারটা তা না। হ্যাঁ, সো যে ফলো আপ কোয়েশ্চেনে যদি খুব বেশি ক্রিটিক্যাল কোনো কিছু আসে, লাইক একটা থেকে 2টা সেন্টেন্স অ্যান্সার দিয়ে দেয় বলে, এটাকে পেঁচানোর কিছু নাই। ফর এক্সাম্পল, ধরেন আমি যেই কোয়েশ্চেনটা দিলাম একটু আগে, যে ডিসক্রাইব এ প্লেস দ্যাট ইউ হ্যাভ রিসেন্টলি ভিজিটেড, এটার ফলো আপ কোয়েশ্চেন যদি বলে উড ইউ রেকমেন্ড দিস প্লেস টু আদার্স, আপনি বলে দিতে পারেন ইয়েস আই উড রেকমেন্ড দিস প্লেস টু আদার্স। বাট যদি মনে করেন যে কারণ বুঝে পাচ্ছেন না, কারণ পেঁচানোর জন্য তো পেঁচানোর দরকার নেই। আপনার অ্যান্সারটা ইয়েস নোর মধ্যে সীমাবদ্ধ আছে, আপনি ওটার মধ্যে সীমাবদ্ধ রাখেন। ওকে, এটার জন্য আপনার ব্যান্ডের উপর খুব বেশি একটা ইম্প্যাক্ট পড়বে না। সো এক্ষেত্রে এটা খুব বেশি স্ট্রেসড আউট হওয়ার কিছু নাই, রাদার ফোকাস মোর অন হাউ টু ইমপ্রুভ ইউর অ্যান্সার্স ইন কিউ কার্ড সেকশন, দ্যাট উইল হেল্প ইউ ইন দ্য লং রান। বাকেট লিস্ট, ইয়েস, বাকেট লিস্ট, দ্যাটস এ গ্রেট এক্সপ্রেশন। আপনি এটা বলতে পারেন ইফ ইউ হ্যাভ এনি, লেটস সে, এনি ডিজায়ার টু ডু সামথিং। লেটস সে আপনি বাংলাদেশে একটা ফুটবল খেলা দেখতে গেলেন গ্যালারিতে লাইভ, সো ইউ ক্যান সে দ্যাট last week I've watched Bangladesh football team play in the stadium, and that's one from my bucket list. চমৎকার এক্সপ্রেশন। ওকে, সো এই জিনিসগুলো অ্যাড করতে পারেন, দ্যাট উড রিয়েলি হেল্প to portray that you are natural, you are flexible, using different kind of expressions, idiomatic expressions, that will improve your authenticity of the speech. ওকে, সো এইগুলা একটু প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে এখানে করতে পারেন। আমি আরও কিছুক্ষণ আছি, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর কখনোই যেটা করবেন না সেটা হচ্ছে স্ক্যামের শিকার হবেন না, যে এটা করলে ওইটা হয়, আমরা এই 30 দিনের মধ্যে এই করে দিই, হ্যাঁ, আমাদের কাছে পড়লে 8 পাবেন গ্যারান্টি, মানি ব্যাক গ্যারান্টি। হ্যাঁ, যারা এখানে আসলে আইএলটিএস করে সিরিয়াসলি, তারা টাকার চাইতে স্কোরের প্রতি তাদের ফ্যাসিনেশনটা বেশি, এবং এটা হচ্ছে অনেকের বিজনেস, যে মানি ব্যাক গ্যারান্টি। বাট আপনি কি সময় ফেরত পাবেন? আপনি ধরেন 2 মাস খাটলেন, হ্যাঁ, বললো ঠিক আছে আপনাকে 7 পাওয়াই দিব। আপনাকে কিভাবে কে 7 পাওয়াই দিবে? মানুষ কিভাবে আপনাকে কেউ কখনো A+ পাওয়াই দিতে পারবে যে ঠিক আছে আমি তোমাকে A+ পাওয়াই দিচ্ছি? এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। সো এই ধরনের বিজ্ঞাপনী চটকদার এসব কখনো পা দিবেন না। সফলতার জন্য পরিশ্রমের কোনো বিকল্প নাই। হ্যাঁ, এটা মাথায় রাখবেন সব সময়, যে স্পিকিং এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল ইভেন্ট। সাঁতার কখনো ইউটিউব ভিডিও দেখে শেখা যায় না। আয়নার সামনে দাঁড়ায় পানি রেখে আপনি সাঁতার কেটে কখনো ফ্লুয়েন্সি ইমপ্রুভ করতে পারবেন না, কনফিডেন্সের অভাব দূর করতে পারবেন না। ইউটিউব ভিডিও দেখে আপনি গাছে ওঠা শিখতে পারেন, কিন্তু সাঁতার কখনো শিখতে পারবেন না। আর গাছে ওঠার যে স্কিল, সাঁতার কাটার যে স্কিল, এটার জন্য আপনাকে গাছের কাছে যাইতে হবে, পানিতে নামতে হবে। আমরা যখন ছোট ছিলাম, আমরা গাছে উঠতে গিয়ে অনেক সময় পড়ে গেছি, ব্যথা পাইছি, দ্যাটস ফাইন। সাঁতার শিখতে গেলে আপনি পানি খাবেন, কষ্ট হবে, দ্যাটস ফাইন, দ্যাটস অল পার্ট অফ লার্নিং প্রসেস। বাট কেউ যদি বলে যে আমি আপনাকে 3 ঘন্টার মধ্যে, হ্যাঁ, এই প্র্যাকটিস করে সাঁতার শিখাই দিচ্ছি, আপনি পানিতে না নামলে তো আপনি সাঁতার শিখতে পারবেন না।
ওকে, সো এইসব চটকদার বিজ্ঞাপনে কখনোই কনফিউজড হবেন না। প্র্যাকটিস করতে হবে আপনাকেই, ইমপ্রুভমেন্ট আপনাকেই করতে হবে। রাদার আমরা যেটা করতে পারি, আমরা আপনাকে গাইড করতে পারি, আপনার ভুলগুলোকে শুধরে দিতে পারি, কিছু টেকনিক্স শিখিয়ে দিতে পারি যেটা আপনার কাজে আসবে যদি আপনি প্র্যাকটিস করেন। যদি আপনি প্র্যাকটিসই না করেন, আমাদের যত টিপস ট্রিক্স অ্যান্ড এভরিথিং কখনোই কখনোই কাজে আসবে না। ওকে, আচ্ছা, পার্ট টুতে কি স্কোর বেশি দেয় কম্পারেটিভলি কম্পেয়ার টু পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টুতে কি স্কোর বেশি দেয়? পার্ট টু এ স্কোর ভালো হবে, পার্ট টু এবং থ্রি এখান থেকেই মূলত আপনার স্কোরটা চলে আসবে। পার্ট ওয়ানে খুব বেশি একটা ইম্প্যাক্ট আসবে না, পার্ট টু এবং পার্ট থ্রি এই দুটাই ডিসাইড করে ফেলবে যে আসলে আপনার ব্যান্ড স্কোর কত আসে। হ্যাঁ, সো পার্ট থ্রিটাও ইম্পর্টেন্ট, শাকিল চৌকিদার। পার্ট টু এবং থ্রি এই দুটোটা সবচেয়ে বেশি ফোকাস দিতে হবে, এখান থেকে ব্যান্ড আসবে। কিছু বই সাজেস্ট করলে উপকৃত হতাম। কি ধরনের বই সাজেস্ট করবো এটা আমি বুঝতে পারতেছি না। আমি নিজেও ইদানিং বই পড়া কমে গেছে, বিকজ লাইফ হ্যাপেনিং। সো ইংরেজি বই যে কোনো বই পড়তে পারেন। সুখপাঠ্যর মধ্যে কি বলা যায়, এখন মাথায় শুধু ফ্লাই ওয়ান্স ফ্লি ওভার দ্য কাকুস নেস্ট এই বইটার কথা মনে আসতেছে, রিসেন্টলি এটা একটু দেখছিলাম আর কি। বাট অনলাইনে যে কোনো ইংরেজি বই, যে কোনো নভেল, খুব কঠিন কিছু আমি সাজেস্ট করব না, সহজ কিছু বই এগুলোই পড়েন আপাতত। আর হচ্ছে নিউজ পেপার পড়তে পারেন, ম্যাগাজিনস পড়তে পারেন, এগুলোতে অনেক ভালো একাডেমিক ভোক্যাব পাবেন। আর যদি স্পেসিফিক কোনো বইয়ের নাম আমার মনে পড়ে, ইনশাল্লাহ আমি কমেন্টে জানিয়ে দেবো যে এখানে অনেক ভালো ভোক্যাব আছে। তবে খুব কঠিন কোনো রাইটারের বই না পড়াই ভালো। একটা ছোট পার্সোনাল স্টোরি শেয়ার করি। আমার ওয়াইফ আমাকে একটা রিডিং চ্যালেঞ্জ দিয়েছিল, এটা হচ্ছে ফিওদর দস্তয়েভস্কির একটা বই। সো সে আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল যে এক সপ্তাহ এই বইটা সময় দিয়েছিল যে এক সপ্তাহ পড়ে শেষ করার জন্য। হ্যাঁ, সো এইটা আমি প্রথম চ্যাপ্টার পড়ার পরে আমি বইটা রেখে দিছি, কারণ এটা খুবই কঠিন বই ছিল, মানে দাঁত টাত ভেঙে যেত আমার পড়তে, শব্দের অর্থ হ্যাঁ খুব ক্রিটিক্যাল। সো এত ক্রিটিক্যাল পড়ারও দরকার নাই। ওকে, এটি ইংরেজি বেসিক আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বই। আমার এই মুহূর্তে মাথায় মনে পড়ছে না, ইনশাল্লাহ আমি সময় করে কিছু বইয়ের লিস্ট ইনশাল্লাহ দিয়ে দেবো পেজে। ওকে, আর নাজমুল হোসেন সম্রাট, ইউটিউব দেখে মেসি ড্রিবলিং দেখার এক্সাম্পলটা, হ্যাঁ জাস্ট লাইক দ্যাট। আপনি ড্রিবলিং দেখে কখনো ড্রিবলিং শিখতে পারবেন না। ওকে, এর জন্য বল নিয়ে খেলাধুলা করতে হবে, প্র্যাকটিস করতে হবে, সময় দিতে হবে, তাহলে ধীরে ধীরে ইমপ্রুভমেন্ট হবে। ওকে ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন নাই? সো আমি আমাদের আজকের সেশনটা এখানে র্যাপ আপ করছি। ইট হ্যাজ বিন ওয়ান্ডারফুল টকিং উইথ ইউ গাইজ অ্যাগেন। ইনশাল্লাহ আমি ভবিষ্যতে আবারও আসবো অন্য কোনো একটা লেসন নিয়ে। বাট টিল দেন, be well, take care of yourself, and keep on practicing, keep on improving, and remember there is no shortcut way to success, and life is suffering, so enjoy the suffering for now so that you can have a better future. Okay, Allah Hafiz everyone.